তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। এই ঘটনাটি আমরা পেয়েছি মাশফিক ভাইয়ের কাছ থেকে। মাশফিক ভাই 2024 সালের 17ই ডিসেম্বর নেপালে ঘুরতে গিয়েছিলেন। পোখারা নাগারকোট ঘুরে এসে শেষ 2 দিন উনি থামেল নামক একটা জায়গায় ছিলেন। তখন ভারতীয় একটা হোটেলে খাবার খেতে গিয়ে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়। তার নাম হচ্ছে মাসুম, তার বাড়ি কুমিল্লাতে। তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়, সে কতদিন ধরে নেপালে আছে, এত দেশ থাকতে নেপালেই কেন এসেছে, নেপালে তো শুধু পাহাড় আর পাহাড়। পরে জানা গেল যে ওনার আসলে এই পরিবেশটাই ভালো লাগে, উনি 4 বছর ধরে নেপালে রয়েছেন। তো বিভিন্ন কথা বলতে বলতে, যেহেতু বাংলাদেশি ভাই, ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা এখানে এসে, তার কোনো ভৌতিক ঘটনা জানা আছে কিনা এই দেশের, এই বিষয় নিয়ে যখন কথা হয়, তখন ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একটা সময় উনি বলেন যে আমার নিজের সাথে তো আসলে কোনো কিছু হয়নি, শুনি আর কি আশেপাশে। তবে আমার সাথে একটা ছেলে কাজ করে যার নাম হচ্ছে সুমান তামাং। সে তার এলাকার একটা ভয়ঙ্কর ঘটনা আমাকে শেয়ার করেছিল, যেটা শুনে আমি রীতিমতো একদম ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গিয়েছিলাম। এখনও সেই ঘটনার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই কথা শোনার পর মাশফিক ভাই তো নড়ে চড়ে বসেন, উনি সেই ঘটনাটা শুনতে চান, আসমান ধরওয়ালের কথা বলেন, ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলটাকেও উনি দেখান। যেহেতু উনি বাংলাদেশি ভাই, তাই উনি বলেন যে ঠিক আছে, ঘটনাটা তো প্রচার করা যাবে, সমস্যা নাই, তবে ঘটনাটা তো একটু বড়, বলতেও তো সময় লাগবে, এখন তো আমরা কাজে খুব ব্যস্ত আছি, এখন কিভাবে বলি, মালিক দেখলে তো রাগারাগি করবে, আপনি কালকে সকাল 11টার দিকে আসেন, তখন দোকানে ভিড় খুবই কম থাকে, তখন কথা বলা যাবে। তো ওই দিনের মতো মাশফিক ভাই চলে আসেন, অপেক্ষায় থাকেন কালকে কখন আবার নাস্তা করার জন্য সকালে ওই হোটেলে যাবেন। তো উনি সকাল 10টার দিকে ওই হোটেলে নাস্তা করার জন্য যান, মাসুম ভাইকেও পেয়ে যান। তখন মাসুম ভাই উনি এই ঘটনাটি বলতে শুরু করেন। তো মাসুম ভাই জানান, এই যে সুমান তামাং যে লোকটা, এটা কিন্তু তার কলিগ আর কি। তো তার বাড়ি হচ্ছে পূর্ব নেপালের ইলাম জেলায়। ভারতের দার্জিলিং ঘেঁষা জেলা হচ্ছে এই ইলাম। ইলাম মূলত নেপালে যে চা বাগান রয়েছে, এই চা বাগানের জন্য বিখ্যাত। যেমন বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট অঞ্চলগুলো চা বাগানের জন্য বিখ্যাত। এছাড়া ইলামের পাহাড়ি জনপদ আর প্রাকৃতিক সৌন্দর্যের জুড়ি কিন্তু পুরো নেপাল জুড়েই রয়েছে। নেপাল দেশটির এক পাশে রয়েছে চীন, আর এক পাশে ভারত। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে নেপাল কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ইলাম জেলায় বেশিরভাগই চা বাগান, এর মধ্যে কন্নম চা বাগান বড় এবং বিখ্যাত। ইলাম জেলায় কিন্তু বিভিন্ন আদিবাসী এবং স্থানীয় বিভিন্ন গোত্রের বসবাস রয়েছে। তো ঘটনাটি 1986 সালে ঘটেছিল, আর এই ঘটনাটি সুমান তামাং তার মা বাবার কাছে শুনেছিলেন। একটা সময় নাকি এই ঘটনাটি মানুষের মুখে মুখে ছিল। নেপালের চা বাগানগুলোতে কাজ করা কিন্তু এত সহজ কিছু না। চা বাগানে সাপ, বিচ্ছু, হিংস্র পশু আর অদৃশ্য শক্তির বিস্তর আনাগোনা আছে। কন্নম চা বাগানে 1986 সালে বিষ্ণু সর্পা নামে একজন শ্রমিক কাজ করত। তার 2টা মেয়ে ছিল, একজনের নাম আশু সর্পা আর আরেকজনের নাম ঋতু সর্পা। আশু সর্পার বয়স 17 আর ঋতু সর্পার বয়স ছিল 15 বছর। বিষ্ণু সর্পার স্ত্রীর নাম নির্মলা লামসি। নির্মলা লামসিও চা বাগানে কাজ করে। আশু সর্পা মাঝে মাঝে মায়ের কাজে চা বাগানে সহায়তা করে। ঋতু সর্পাও মায়ের সাথে বাড়িতে তো কাজে যে কাজগুলো রয়েছে সেগুলো তো সহযোগিতা করে। আশু সর্পা আর ঋতু সর্পা দেখতেও সুন্দরী ছিল এবং লম্বা ছিল। কন্নম চা বাগানের যে এলাকায় বিষ্ণু সর্পা কাজ করত, সেখান থেকে পাহাড়ি পথে তার বাড়িতে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগতো। পথটা এরকম ছিল আর কি। বিষ্ণু সর্পার বাড়ি পাহাড়ি এলাকায় হওয়ায় তিনি পাহাড়ের বিভিন্ন ঢালের তরকারি লাগাতেন, সেটা নিজেরাও খেতেন, আর বাড়তি যেটা হতো সেটা গ্রামের বাজারে বিক্রি করতেন। আশু সর্পা আর তার মা নির্মলা লামসি বেশিরভাগ সময় তরকারির যেই বাগান বা ক্ষেত রয়েছে এটা দেখাশোনা করতো। একদিন বিকালবেলা নির্মলা লামসি চা বাগানের কাজ সেরে বাড়িতে ফিরেছে, আর তার স্বামী বিষ্ণু সর্পা আসতে দেরি হওয়ায় তিনি তার বড় মেয়ে আশু সর্পাকে বলেন তরকারি ক্ষেত থেকে কিছু তরকারি নিয়ে আসতে, রান্না করবে আর কি। আশু সর্পা বিকালের দিকে তরকারি আনতে তাদের ওই ক্ষেতটাতে যায়। তার বাড়ি থেকে পাহাড়ি পথে তরকারি খেতে যেতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে আর কি। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে, কিন্তু আশু সর্পা বাড়িতে ফেরে না। নির্মলা লামসি চিন্তায় পড়ে যায়, এত সময় তো লাগার কথা না। তখনও বাড়িতে তার স্বামী বিষ্ণু সর্পা আসেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি তার ছোট মেয়ে ঋতু সর্পাকেও পাঠাতে পারছে না। এদিকে তার মনে নানা ধরনের চিন্তা উকি দিতে থাকে। বহুবার আশু সর্পা তরকারি খেতে একা গিয়েছে, কিন্তু কখনো সন্ধ্যা হয়নি। সন্ধ্যার পর বিষ্ণু সর্পা বাড়িতে ফেরে, তখন তাকে বিষয়টা জানানো হলে তিনি আশপাশ থেকে 3-4 জন প্রতিবেশীকে সাথে নিয়ে তরকারি খেতের উদ্দেশ্যে রওনা হন। তখন তাদের কাছে ছোট টর্চ লাইট আর কুপি বাতি ছিল। তার তরকারি খেতে গিয়ে দেখে যে বিভিন্ন গাছ থেকে তরকারি কাটা হয়েছে, মনে হচ্ছে একটু আগে কেউ কেটে নিয়ে গেছে। কোনো কোনো জায়গা থেকে কষ বের হচ্ছে, তার মানে একটু আগে কেটে নিয়ে গেছে, ওখান থেকে কষ পড়ছে। কিন্তু আশু সর্পা কোথাও নেই। আশেপাশে মানে যতটুকু জায়গা খোঁজা যায় বা খোঁজার মতো ছিল, সব জায়গাতে খুঁজেও আশু সর্পাকে পাওয়া যায় না। বিষ্ণু সর্পা হতাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। তাদের সাথে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নির্মলা লামসি। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি তাদের 2 মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন। কি করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে তাদের মেয়েকে খুঁজবেন, কিছুই বুঝতে পারছেন না বিষ্ণু সর্পা আর তার স্ত্রী। প্রতিবেশীরা তাদেরকে বুঝ দিয়ে বাড়িতে ফেরত যায়। রাত পেরিয়ে সকাল হয়, কিন্তু আশু সর্পা আর ফিরে আসে না। সকালে আশপাশ থেকে আরো কয়েকজনকে নিয়ে আশু সর্পাকে খোঁজার জন্য বের হয় বিষ্ণু সর্পা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। আশপাশ পাহাড়ের উঁচুতে, নিচুতে, ঢালুতে, এমনকি আশেপাশের যেই গ্রামগুলো রয়েছে
বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও কোনো লাভ হয় না। আশু সর্পাকে কেউই দেখেনি, কারো চোখেই পড়েনি, এক কথায় নিরুদ্দেশ। বিষ্ণু সর্পা বুক ভরা হতাশা নিয়ে আর কষ্ট নিয়ে বাড়িতে ফেরত আসে। বাড়ির সবাই গতকাল বিকেল থেকে না খাওয়া, আদরের জলজান্ত একটা মেয়ে এভাবে হাওয়া হয়ে গেলে কোন বাবা মা মেনে নিতে পারে? বিষ্ণু সর্পা আর নির্মলা লামচি বুঝতে পারে তাদের মেয়ে হারানোর বিষয়টা মোটেও স্বাভাবিক কোনো কিছু না। নিশ্চয়ই তাদের মেয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। তারা সিদ্ধান্ত নেয় তারা কোনো সাধু বা তান্ত্রিকের শরণাপন্ন হবে। এদিকে এই নির্মলা লামচি, অর্থাৎ এই যে মেয়েটা হারিয়ে গেছে তার নানা, সেও কিন্তু একজন তান্ত্রিক ছিল। এই জন্য নির্মলা লামচি বিষ্ণু সর্পাকে বলে যে আমার বাবাকে বিষয়টা কি জানাবো? কিন্তু বিষ্ণু সর্পা বলে আপাতত অন্য কারো কাছ থেকে খবর নেই, যদি একান্তই খুঁজে না পাওয়া যায় তাহলে তোমার বাবাকে জানানো যাবে। নির্মলা লামচি আর জোরাজুরি করেন না, কারণ তার বাবার বাড়ি 3-4 গ্রাম পরে, পাহাড়ি পথ দিয়ে এই 3-4 গ্রাম হেঁটে যেতেও কিন্তু অনেক সময় লাগে। এই সময়ের মধ্যে তার মেয়েকে অন্য জায়গায় হয়তো ওনারা খুঁজবেন এরকম চিন্তা করেছেন। আর মেয়ে তো এরকম সন্ধ্যার সময় তার নানা বাড়িতে চলে যাবে, এমনটা তো হওয়ার কথা না। তো তার বাবাকে জানিয়ে এই বিষয়টা সুরাহা করতেও তো সময় লাগতে পারে। তো ওই দিন বিষ্ণু সর্পা তাদের পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। তিনি এলাকার নাম করা একজন তান্ত্রিক ছিল। মানুষ তার কাছে গেলেন এক সমস্যার সমাধানের চেষ্টা উনি করতেন, সমস্যার সমাধান হতো। তো বিষ্ণু সর্পা তান্ত্রিকের কাছে গিয়ে তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলে। তখন তান্ত্রিক তাকে বলে তুই বস, আমি ঘর থেকে আসছি। প্রায় 30 মিনিট পর ঘর থেকে বের হয় তান্ত্রিক। তান্ত্রিক বের হয়ে যেটা বলে সেটা শুনে বিষ্ণু সর্পা যেন আকাশ থেকে পড়ে। তান্ত্রিক বলে আমি আশেপাশের কয়েক গ্রাম খুঁজলাম, কোথাও আমি তোর মেয়েকে দেখতে পেলাম না, এমনকি কোনো অদৃশ্য শক্তি নিয়ে গেছে কিনা সেটারও কোনো তথ্য পেলাম না। বিষয়টাতে আমি অনেক অবাক হয়েছি। জীবিত বা মৃত যেটাই হোক আমি খবর পাওয়ার কথা, কিন্তু জীবনে প্রথমবার কোনো তথ্যই পাইলাম না। এই কাজ আমাকে দিয়ে হবে না, তোর অন্য কারো কাছে যা। তবে আমার ধারণা তোর মেয়ে অধরার কাছে। অধরা নির্দিষ্ট কোনো জিন জাতির নাম না, তবে এদের কাছে গেলে এদের কাছে কোনো তথ্য পাওয়া যায় না, এটাকে অধরা বলে। এই সমস্ত কিছু শোনার পর বিষ্ণু সর্পা বলে আচ্ছা আসলে এই অধরা কে? তখন তান্ত্রিক বলে আসলে অধরা একটা অভিশাপ, ওটা শুনে তোর কোনো কাজ নেই, তুই অন্য কোথাও যা, এখানে সময় নষ্ট করে লাভ নাই, মেয়েটাকে তো খুঁজতে হবে। এসব শুনে বিষ্ণু সর্পার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তখন কি করবেন উনি বুঝে উঠতে পারছিলেন না, মনে হচ্ছিল এখনই উনি স্ট্রোক করে মারা যাবেন। তার জলজান্ত মেয়ে এভাবে হারিয়ে যাবে, তার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, বাবা হয়ে এটা কি মেনে নেওয়া যায়? বিষ্ণু সর্পা বাড়িতে ফিরে তার স্ত্রীকে তান্ত্রিকের কথা খুলে বলেন। এদিকে তার স্ত্রী নির্মলা লামচি কান্নায় ভেঙে পড়েন। একদিকে মেয়ে হারানোর বেদনা, তারপর মেয়ের জীবিত অবস্থা না মৃত অবস্থা আছে এখন এটাও জানা যাচ্ছে না। এটা আসলে যে কোনো মা বাবার জন্য খুবই বেদনাদায়ক একটা ব্যাপার। এদিকে বিষ্ণু সর্পা নির্মলা লামচির ভেঙে পড়া দেখে উনিও আরও ভেঙে পড়েন। তখন তিনি তার বাড়ি থেকে প্রায় 2 গ্রাম পর পাহাড়ের চূড়ায় একজন বৌদ্ধ ভিক্ষু ছিল, তার কাছে যাবার সিদ্ধান্ত নেন। তাকে বৌদ্ধ ভিক্ষু বা মং বলা হতো। তিনি নাকি এক সিদ্ধ মহাপুরুষ, উনি মানুষের উপকারী শুধু করতেন। ওনার কাছে গিয়ে কেউ যে কোনো ক্ষতি করার কথা বলবে এমন সাহসও কারো ছিল না, এমন একজন সিদ্ধ পুরুষ ছিলেন উনি। আর এমনিতেই পাহাড়ি পথ, তার উপর সেই 1986 সালের পথঘাট কেমন ছিল এটা তো বোঝাই যায়। তিনি তার এক প্রতিবেশীকে সাথে নিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। হাঁটতে হাঁটতে প্রায় 4 ঘন্টা পর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে সেই বৌদ্ধ ভিক্ষুর বাড়িতে পৌঁছান। ততক্ষণে রাত 9টার মতো বেজে গেছে আনুমানিক। তারা গিয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু কলা গাছের নিচে বসে কি যেন করছেন। বাড়িতে কারো উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট পর বৌদ্ধ ভিক্ষু তাদের দিকে এগিয়ে আসেন। এত রাতের বেলায় পাহাড়ি এলাকায় এই পাহাড়ি চূড়ায় দুইজনকে দেখে বৌদ্ধ ভিক্ষু অবাকই হন। তিনি তাদেরকে বলেন যে তোমরা এখানে কেন এসেছো, তাও আবার এত রাত্রে, বলো তো। তখন বিষ্ণু সর্পা তার মেয়ে হারানোর বিষয়টা খুলে বলেন। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের বলে দেন তোমরা বাবু অন্য কোথাও যাও, আমার এখন বয়স হয়ে গেছে, আমি জানি না তোমার মেয়ে কেন হারিয়ে গেছে। এই সমস্ত কাজ করতে গেলে শরীরের উপর অনেক ধকল যায়, আমার শরীর এখন অনেক কিছু নিতে পারে না, একটা সময় করছি অনেক কিছু। তখন বিষ্ণু সর্পা ওই বৌদ্ধ ভিক্ষুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন এবং বলেন আমি সব জায়গায় গিয়ে ফেরত এসেছি, ব্যর্থ হয়েছি, আমি আর পারছি না, আমার মেয়েটা আজ 2 দিন ধরে হারিয়ে গেছে, কোনো বাবাকে এটা সহ্য করতে পারে? আপনি আমার জায়গা থাকলে কি এটা মেনে নিতে পারতেন? এই সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষুর মনটা নরম হয়। তিনি বিষ্ণু সর্পাকে বলেন যে দেখো বাবু, একটা সময় তো আমার শরীর অনেক জোর ছিল, মানুষের উপকার করছি, কখনো কারো ক্ষতি করেছি কেউ বলতে পারবে না, কিন্তু তোমার এই বিষয়টার মতো বিষয় এগুলো কিন্তু খুবই কম ঘটে। তুমি যেহেতু আসলে বিপদে পড়ে এসেছো এত কষ্ট করে, আমি দেখি শেষ একটা চেষ্টা করে, কিন্তু কথা দিতে পারবো না। তখন বৌদ্ধ ভিক্ষু তাদের কে বাড়িতে বসতে বলেন। তিনি ঘর থেকে একটা কালো লাঠি আর এক ধরনের পোড়া মাটি ঘরের ভিতর থেকে নিয়ে আসেন। তার ঘরের সামনে ছোট্ট একটু সমান জায়গা ছিল, তিনি সেখানে গোল একটা বৃত্তের মতো আঁকেন। তারপর তিনি বৃত্তের ভেতর তার কাছে থাকা পোড়া মাটি ছিটিয়ে দেন এবং মনে মনে মন্ত্র পড়তে থাকেন। বিষ্ণু সর্পা আর তার সাথে যাওয়া প্রতিবেশী সবই দেখছিলেন। অনেক সময় মন্ত্র পড়ার পর তিনি তার হাতে থাকা লাঠিটা সেই বৃত্তের মধ্যে খাড়া করে ধরে হাতটা ছেড়ে দেন। লাঠিটা কিন্তু যে কোনো এক পাশে পড়ে যাবার কথা, কিন্তু না, পড়লো না। লাঠিটা ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি করলো, ওই বৃত্তের ভেতরে একা একাই ঘুরতে থাকলো, বৃত্তের বাইরে যাচ্ছে না,
ওই ঠাই কিছু সময় দাঁড়িয়েছিল, এরপর ঘোরা শুরু করেছে। বড় বৃত্তের ভেতর লাঠিটা অনেক সময় একা একা ঘুরছে, কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না। এভাবে আনুমানিক 30 মিনিটের মতো ঘুরলো। ঘোরার পর লাঠিটা একদম অটোমেটিক্যালি বৌদ্ধ ভিক্ষুর হাতে চলে আসে, বৃত্ত থেকে বাইরে বের হয়ে। বৌদ্ধ ভিক্ষুর মুখ দেখে তখন মনে হচ্ছিল তিনি হতাশ হয়েছেন, তার মুখটাও মলিন হয়ে গেছে। তিনি তখন বিষ্ণু সর্পাকে বলেন, দেখো বাবা, আমি পুরো নেপালের এপাশ থেকে ওপাশ লাঠি চালিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বৃত্তের কোথাও আমার লাঠিটা দাঁড়ালো না। তার মানে তোমার মেয়ে পুরো নেপালের কোথাও নেই। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। একথা শোনার পর বিষ্ণু সর্পা হতাশ হয়ে মাটিতে বসে পড়েন। এটা উনি কি শুনলেন সেটাই উনি বুঝতে পারছেন না। বৌদ্ধ ভিক্ষু তাদের দুজনকে বাইরে বসতে বলে তিনি আবার ঘরে চলে যান এবং বলে যান, আমি না আসা অবধি এই বৃত্তের ভেতরে উকি ঝুঁকিও দিবা না, তোমরা আবার আগ্রহ করে এই বৃত্তের ভিতরে ঢুকতে যাও না। কিন্তু ওনারা বসে আছেন। প্রায় 1 ঘন্টা পর বৌদ্ধ ভিক্ষু বাইরে বের হন। এবার তিনি ছোট একটা বোতল আর কালো এক প্রকার তেল নিয়ে আসেন। তো বাইরে এসে তার হাতে থাকা সেই লাঠিতে বোতল রাখেন ওখানে, আর তেলটা বের করেন। ওই তেলটা আবার বোতলের মধ্যে প্রথমে ঢালেন, আবার বোতল থেকে ওই তেলটা বের করে ওই লাঠিতে মাখাতে থাকেন। তারপর পোড়া মাটি তো আগে থেকেই ছিল, ওই যে প্রথম যে বৃত্তটা ছিল ওই বৃত্তের ভিতরে আবার কিছু মাটি ছিটিয়ে দেন। এরপর ওই লাঠিটা বৃত্তের ভিতরে আবার ছেড়ে দেন, ঠিক আগের মতো করে। এবার মনে হচ্ছে লাঠিটা যেন আগের চেয়ে দ্বিগুণ গতিতে বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা সময় লাঠিটা বৃত্তের বাইরে বের হওয়ার জন্য মনে হচ্ছে ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। চারদিকে যে গন্ডি আছে ওই গন্ডির ওখানে আটকে গেছে। এটা দেখে বৌদ্ধ ভিক্ষু বুঝতে পারেন লাঠিটা বৃত্ত থেকে বের হতে চাচ্ছে, কোনো কিছু একটা সন্ধান সে পেয়েছে। তখন বৌদ্ধ ভিক্ষু বৃত্তের এক কোণা তার হাতের আঙ্গুল দিয়ে একটুখানি ফাঁকা করে দেন। সাথে সাথে লাঠিটা ওই ফাঁকা দিয়ে বের হয়ে বৃত্তের চারপাশের দাগের একটা জায়গায়, দাগের ঠিক 1 ইঞ্চির মতো দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ওই যে যিনি বৃদ্ধ এই ভিক্ষু উনি এগিয়ে যান, লাঠিটা যেখানে দাঁড়িয়ে পড়েছে ওইখানে গিয়ে একটা ছোট্ট গোল দাগ দেন এবং বড় বৃত্তটা মুছে ফেলেন আর লাঠিটাও উঠিয়ে ফেলেন। এরপর তিনি আবার ঘরে গিয়ে ছোট্ট একটা আয়না বের করেন। সেই আয়না ওই ছোট গোল দাগের উপরে রেখে সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আয়নায় আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলছিল। অবাক করার বিষয় হচ্ছে যে আয়নার উপর আগুন জ্বলছে, আয়না কিন্তু পুড়ছিল না, এমনকি পোড়া কোনো গন্ধও ছিল না। বৌদ্ধ ভিক্ষু আয়নার ভেতরে অনেক সময় কি যেন দেখলেন। এরপর আবার সেই পোড়া মাটিতে কিছু একটা পরে ফু দিয়ে আয়নায় ছিটালেই ধপ করে আগুন নিভে যায় চোখের পলকেই। বিষ্ণু সর্পা আর তার প্রতিবেশী সব দেখছিলেন, অবাক হচ্ছিলেন, সেই সাথে ভয়ে কাঠ হয়ে যাচ্ছিলেন। এরপর বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে যেটা বলেন সেটা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কেন, পৃথিবীর কোনো বাবা এটা সহ্য করতে পারবে না। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমার মেয়ে তরকারি ক্ষেত থেকে তরকারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়েছে তখন ওই পথ দিয়ে তিলক শ্রেণীর একদল পিশাচ যাচ্ছিল। ওরা বিভিন্ন পাহাড়ের ভেতরে যে সমস্ত গুহা থাকে সেসব গুহার ভেতরে পাথরের নিচে বসবাস করে। ওই পিশাচগুলো যাওয়ার পথে পাহাড়ি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। ওরা ভারত থেকে চীনে যাচ্ছিল। ওরা মূলত নেপালের সীমান্ত ঘেঁষা চীনের ভূখণ্ডে থাকে। তোমার মেয়ে যখন ওদিকে যাচ্ছিল ওদের একজনের মাথার উপর ওই মেয়েটার পায়ের আঘাত লাগে। মাথার উপরে তোমার মেয়েটা পা উঠিয়ে দিয়েছিল, মানে পায়ের পাড়া লেগেছিল। এই কারণে ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে মেয়েটাকে হ্যাচকা টান দিয়ে এক পাশে নিয়ে যায় আর সাথে সাথে মেয়েটার শরীরের সমস্ত রক্ত পান করে ওখানেই মেরে ফেলে। এরপর তাকে নিয়ে ওদের সীমানার মুখে কোনো এক গুহার পাশে রেখে দিয়েছে। তিলক শ্রেণীর পিশাচদের কোনো ধর্ম নেই, এদের কোনো দয়া মায়া নাই, এরা মানুষের রক্ত পান করে অনেক বেশি শক্তিশালী হয়। ওরা তোমার মেয়ের লাশও পাহারা দিয়ে রেখেছে। ওরা এমন এক মায়াজাল সৃষ্টি করে তোমার মেয়েকে রেখে দিয়েছে যে অনেক বড় ধরনের শক্তিশালী কোনো শক্তি ছাড়া তোমার মেয়েকে ওখান থেকে কেউ আনতে পারবে না। আর সাধারণ কবিরাজ তান্ত্রিকটা তো ওর কোনো খোঁজই পাবে না, আনা তো বহু দূরের কথা। জীবনে অনেক জটিল জিনিস সমাধান করেছি, কিন্তু এত জটিল আগে কখনো আমার চোখে পড়েনি। আমি চেষ্টা করবো তোমার মেয়েকে ফিরিয়ে আনার। একথা শোনার পর বিষ্ণু সর্পা কান্না ভরা কণ্ঠে বলেন, আমার মেয়েটার লাশটাও যেন আমরা পাই। ওর মা, ওর ছোট বোন ওর অপেক্ষায় আছে। লাশটা পেলেও মনকে সবাই বুঝ দিতে পারবো। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, ওই পিশাচগুলো কারো কথাই শোনে না, ওরা খুবই আক্রমণাত্মক। আমি শেষ চেষ্টা করব তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার, এটা আমার জীবনের একটা ওয়াদা। বৌদ্ধ ভিক্ষু বলেন, তোমরা আজ রাতে আমার বাড়িতে থাকো, সকালে যাবে, আমি দেখছি কি করা যায়। ওই রাতে তারা বৌদ্ধ ভিক্ষুর ওখানে থেকে যায়। সকালবেলা বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে ডেকে বলেন, পরিস্থিতি কিন্তু খুবই জটিল, কোনো কিছুতেই পিশাচগুলো তোমার মেয়েকে ফেরত দিতে চাইছে না। আমি গত রাতে 3টা জিনকে পাঠিয়েছিলাম ওই মেয়েটাকে আনতে। তার ভিতর 2টো জিনকে ওরা নির্মমভাবে হত্যা করে পাথর চাপা দিয়ে রেখেছে। আর একটা জিন কোনো রকমে জান নিয়ে ফেরত এসেছে, এসে এইসব তথ্য আমাকে দিয়েছে। এরপর আমি সারা রাত এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি কিভাবে কি করা যায়। তোমার মেয়েকে ফেরত আনা অত্যন্ত কঠিন। তোমার মেয়েকে ফেরত আনলেও তো লাশটাই পাবে। এখন দেখো চিন্তা ভাবনা করে, মেয়েটাকে ফেরত আনতে চাও? আমি আমার জীবনের সকল বিদ্যা দিয়ে শেষ চেষ্টা করব, তবে তুমি এখন বাড়িতে ফেরত যাও। তুমি শুধু এতটুকু জানিয়ে যাও মেয়েটাকে তুমি চাও কিনা, তার লাশ চাও কিনা। তখন বিষ্ণু সর্পা বলেন যে হ্যাঁ আমি চাই। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, ঠিক আছে তুমি বাড়িতে ফেরত যাও, আমি খবর পাঠাবো, খবর পাঠাতে তুমি আসবা।
বিষ্ণু সর্পা মনে পাথর বেঁধে বাড়িতে ফেরত আসেন এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এসব শুনে তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তার মেয়ের এভাবে মৃত্যু হবে এটা উনি মানতেই পারছিলেন না। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি অপেক্ষায় থাকেন কখন তার মেয়ের মৃতদেহ তারা পাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ওই বৌদ্ধ ভিক্ষু বলে দিয়েছিলেন যে ওদের কাছে কোনো মানুষের লাশ থাকলে এটা কিন্তু সহজে পচে না, তাই কয়েকদিন হয়ে গেলেও ওই মেয়েটার লাশে কোনো পচন ধরেনি। তো যাই হোক, এভাবে সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল হয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো খোঁজ খবর আসে না। বিষ্ণু সর্পা চিন্তা করেন তিনি আবার বৌদ্ধ ভিক্ষুর কাছে যাবেন কিনা। বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন যে এখানে তো আসার দরকার নাই, উনি খবর পাঠাবেন। কিন্তু 3 দিন পার হয়ে গেলেও কোনো খোঁজ খবর যেহেতু পাওয়া যাচ্ছে না, চিন্তা আরো বাড়তে থাকে। মানুষ জীবিত মানুষকে ফিরে পেতে কত কিছুই না করে, কিন্তু মৃত মানুষকে ফিরে পেতে যে এত কষ্ট করতে হবে এবং এই কাজটাও যে এতটা কঠিন, এটা আসলে তাদের জানা ছিল না। 5 দিন হয়ে গেল তাদের মেয়ে নিরুদ্দেশ। এখনো নির্মলা লামসি তার বাবা তাকে কিন্তু কিছু জানায়নি, যিনি তান্ত্রিক। নির্মলা লামসির বাবা তো একসময় তান্ত্রিক ছিল, কোনো এক অজানা কারণে তিনি এই পেশাটাকে ছেড়ে দিয়েছেন। তো 4র্থ দিনের মাথায় ওই বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পার বাড়িতে খবর পাঠান যে তাকে এখনই বৌদ্ধ ভিক্ষু ডেকেছেন, খুবই জরুরি। তিনি তখনই বৌদ্ধ ভিক্ষুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ওই লোকটার সাথে। একটার সময় তিনি বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছান, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অনেকটাই হেলে পড়েছে। বৌদ্ধ ভিক্ষু অনেকটা গম্ভীর কণ্ঠে বিষ্ণু সর্পাকে বলেন, তুমি যাওয়ার পর আমি বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি তোমার মেয়েকে ফিরিয়ে আনার, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না তখন আমি নিজেই পিশাচদের কাছে যাব বলে সিদ্ধান্ত নিলাম। জানতাম সেখানে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, কিন্তু আমার জন্য যদি একজন অসহায় মানুষের উপকার হয় সেটাই আমার মানব ধর্মের শান্তি। আমাদের কিন্তু কোনো পরিবার হয় না, আমরা পরিবার থেকে খুব ছোটবেলায় বিচ্যুত হয়েছি। এই পেশায় আসতে গেলে সবকিছু ছাড়তে হয়, তাই এই পেশার জন্য মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় জীবনও দিতে হয়, এটাই গুরুর নির্দেশ। যেহেতু অনেক বয়স হয়ে গেছে, নতুন করে আর তেমন কোনো জটিল কাজ করতেও পারবো না, দেখি যদি মৃত্যুও হয় এটাতে আমার শান্তি হবে, এটাতে আমি নির্বাণ লাভ করব। এরপর চিন্তা করলাম কিভাবে এই তিলক পিশাচদের সীমানায় যাব। তখন আমি আমার অনুগত শক্তিধর ভালো পিশাচদের সাথে একের পর এক বৈঠকে বসলাম। তারপর সিদ্ধান্ত হলো ওরা আমাকে ওদের সীমানার কাছে দিয়ে আসবে, তারপর বাকিটা ওদের সাথে আমাকেই করতে হবে। আমি সেভাবে প্রস্তুতি নিলাম, যে কোনো কিছু ঘটতে পারে আমার সাথে, সেটা আমি জেনেই ওখানে যাবার প্রস্তুতি নিলাম, সিদ্ধান্তও নিলাম। আমি আজ রাতে সেখানে যাব, যদি বেঁচে ফিরতে পারি তাহলে তোমার মেয়েকে নিয়েই ফিরবো, আর যদি না ফিরি মনে কোনো কষ্ট রেখো না, ধরে নিও সৃষ্টিকর্তা এভাবেই আমার জীবনটা রেখেছিল আর ওখানেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই কথা বলার পর উনি বলেন, এখন তুমি চলে যাও। তখন বিষ্ণু সর্পা বাড়ির দিকে রওনা দেন। পরদিন সকালবেলা ভোর 11 ডাকার শব্দে ঘুম ভাঙে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসির। তারা বাইরে বের হয়ে দেখেন বৌদ্ধ ভিক্ষু ঘরের বাইরে মাটিতে বসে আছেন আর তার পাশে তার মেয়ের মৃতদেহ পড়ে আছে। বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি মেয়ের মৃতদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। দেখতে পেলেন গলার কাছে দাগ রয়েছে আর শরীরে কোনো রক্ত নেই, একদম সাদা হয়ে গেছে, আর লাশে কোনো পচনও ধরেনি। বৌদ্ধ ভিক্ষু বিষ্ণু সর্পাকে বলেন, আমাকে একটু পানি দাও। বিষ্ণু সর্পা ঘর থেকে পানি আনলে সেই পানি একটু মুখে দিলেন, বাকিটা দিয়ে মুখ ধুলেন ওই বৌদ্ধ ভিক্ষু। এরপর বিষ্ণু সর্পা বৌদ্ধ ভিক্ষুকে বলেন, কিভাবে আমার মেয়েকে উদ্ধার করলেন? তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, গতকাল গভীর রাতে আমার অনুগত পিশাচরা আমাকে তিলক জিনেদের সীমানার কাছে রেখে আসে। তারপর আমি সামনে তাকাতেই দেখি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না চারপাশে। অন্ধকারে সামনের দিকে কয়েক মিনিট হাঁটি, হঠাৎ কোনো কিছুর সাথে আমার ধাক্কা লাগে, আমি দাঁড়িয়ে যাই। কয়েক সেকেন্ড পর আমি অন্ধকারের ভেতরে চারপাশে যখন তাকিয়েছি তখন দেখি আমার চারপাশে শত শত লাল লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলো এতটাই লাল ছিল, এটা দেখে মনে হচ্ছিল যে সেগুলো থেকে পোড়া আগুন বের হচ্ছে। আমি আমার শরীরে বিভিন্ন ধরনের তেল মেখে গিয়েছিলাম যাতে আমার শরীরে ওরা আঘাত করতে না পারে। তারপরও আমি আমার শরীর বন্ধ করলাম। হঠাৎ একটা আওয়াজ ভেসে আসলো স্থানীয় একটা ভাষায়, আমি ভাষাটা বুঝতে পারলাম না। এরপর নেপালি ভাষায় আর একটা আওয়াজ ভেসে আসে, যেটার অর্থ দরজা দিয়ে ভেতরে আয়। হঠাৎ অন্ধকারে দেখলাম সামনে বিশাল একটা লোহার দরজা। আমি দরজার কাছে যেতেই দরজাটা একাই খুলে গেল। আমি ভেতরে ঢুকেই দেখি চারপাশ আলোকিত। একটু আগে যে অন্ধকার ছিল এখানে তার কোনো ছিটে ফোটাও নেই। আমি ভেতরে গিয়ে দেখলাম বিভিন্ন চেয়ার বসানো আছে, আর ওই চেয়ারগুলোতে বামন আকৃতির অনেকগুলো অবয়ব বসে আছে। তাদের মাঝখানে বিশাল বড় একটা চেয়ারে 3-4টা মানুষের সমান একটা ব্যাঙ বসে আছে। সেই ব্যাঙের চোখ 3টা, আর চোখগুলো অনেক বড় বড়। মাথার উপর একটা মণি আছে, ওটার রং ছিল নীল, ওটা থেকে হালকা নীলাভ আলো বের হচ্ছিল। ওই অবয়বটাকে দেখেই বুঝতে পারি এটা ওদের মধ্যে প্রধান, অর্থাৎ সর্দার। তখন ওই বড় ব্যাঙটা মানুষের কণ্ঠে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আগে তোর অনুগত জিন পাঠিয়েছিস, সেগুলোকে মেরে পাথর চাপা দিয়েছি, আর একটাকে ধরতে পারিনি, এবার নিজেই এসেছিস মরার ঘরে, অনেক দম আছে রে তোর। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি তুই ভালো মানুষ এবং একজন ধর্মীয় সন্ন্যাসী, তাই তোকে এই পর্যন্ত আসতে দিয়েছি, তোকে এখনো মারিনি। তুই বল কেন এসেছিস সেখানে, এত সাহস কিন্তু ভালো না। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, আপনারা যে মেয়েটাকে মেরে রেখে দিয়েছেন আমি ওকে নিতে এসেছি, ও বাবা মায়ের বড় মেয়ে।
বাবা মা চা বাগানে কাজ করে সংসার চালায়। মা বাবার খুব আদরের মেয়ে। আমি জানতে পেরেছি ওর বেঁচে নেই, এবং সেটা ওর পরিবারকেও জানিয়েছি। পরিবারের শেষ আবদার আপনার কাছে, তাদের মেয়ের মৃতদেহটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। ধর্মীয় রীতিনীতি মেনে সেটা সৎকার তারা করতে চায়। মেয়েটার বাবা মা আপনার নিকট আকুল আবেদন জানিয়েছেন। এই কথা শোনার পর বিশাল দেহি ওই ব্যাঙের অবয়বটা চেয়ার থেকে দাঁড়িয়ে বিকট শব্দে হুঙ্কার দিতে থাকে আর শরীর ঝাঁকি দিতে থাকে। হঠাৎ করে ওখানে থাকা সকল বামন আকৃতির অবয়বগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। একটা সময় পুরো জায়গাটা নিশ্চুপ হয়ে যায়। সর্দারের এই হুঙ্কারে মনে হচ্ছে ওরাও ভয় পাচ্ছে। এরপর দেখলাম ব্যাঙটা বামন আকৃতির অবয়বদের সাথে ভিন্ন ভাষায় কিছু একটা বলল। এভাবে কয়েক মিনিট পর ওই ব্যাঙটা আমাকে বলে, আমরা কোনো মানুষকে পছন্দ করি না। ওই মেয়ে আমাদের সদস্যদের একজনের মাথায় পাড়া দিয়েছে, এটা আমাদের জন্য চরম অপমানের, তাই ওকে ধরে রক্ত চুষে মেরে ফেলা হয়েছে। মানুষের রক্তের আমাদের খুব প্রয়োজন হয়, আর মাঝে মাঝে এই রক্ত খেয়েই আমরা আমাদের শক্তি বৃদ্ধি করি। এ কথা বলার পর আবার নাকি বিভৎস আর বিকট শব্দে হাসতে থাকে। তখন আবার বলে ওঠে, ওর মা বাবা যেহেতু আমাদের কাছে ভিক্ষা চেয়েছে তাদের মেয়েকে, তাই আমরা ওদের মেয়েকে ফেরত দিচ্ছি। আর একটা কথা শুনে রাখ, তুই যে এখানে এসেছিস, তোকে আমি প্রাণে মারলাম না বা মারার নির্দেশ দিলাম না, কিন্তু তোর একটা বড় ক্ষতি কিন্তু হবে। তখন ব্যাংকটা কি যেন একটা ইশারা দিল, সাথে সাথে মেয়েটার মৃতদেহ কোথা থেকে যেন এসে ওই বৌদ্ধ ভিক্ষুর সামনে পড়ে গেল। তখন ব্যাংকটা বলে, আমার সীমানার বাইরে যা, এখন কিন্তু মেয়েটার লাশ ধরতে পারবি না, সীমানার বাইরে যা, মেয়েটার লাশ ওখানে আবার পাবি। তখন আমি পেছন ফিরে হাঁটা ধরি। হঠাৎই চারপাশ আবার অন্ধকার। কয়েক মিনিট হাঁটার পর আমার মুখে অনেক জোরে একটা চর অনুভব করি। চর খেয়ে আমি মাটিতে পড়ে যাই। তখনই আমার অনুগত পিশাচগুলো আমাকে ধরে ফেলে। তখন দেখি মেয়েটার মৃতদেহ আমার পাশেই, ওই পিশাচগুলো দিয়ে গেছে। এরপর আমি আমাদের যে পিশাচ আছে এই পিশাচদেরকে বলি আমাকে বিষ্ণু সরকার বাড়িতে পৌঁছে দিতে। তারপর ওরা আমাকে এখানে নিয়ে আসে। তোমার মেয়ের মৃতদেহ ফেরত আনতে পারছি, এটাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দ্রুত মেয়ের সৎকার ব্যবস্থা করো, আমি এখন চলে যাব। আমি এখন আর কথা বলার অবস্থায় নাই, আমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলে বৌদ্ধ ভিক্ষু হাঁটতে হাঁটতে চলে গেলেন। ওই দিনই বিষ্ণু সরকার মেয়ের সৎকার করা হয়। নির্মলা লামসি তার বাবাকে খবর পাঠালে তার বাবা তাদের বাড়িতে আসেন, সব ঘটনা শোনেন। তখন নির্মলা লামসির বাবা বলেন, আমাকে কেন এতটুকু জানালি না? বৌদ্ধ ভিক্ষু অনেক উপকার করছে রে মা, তোর বুক যারা খালি করেছে, তোর মেয়েকে যারা মেরেছে, আমি তাদেরকে এত সহজে ছেড়ে দিব না। তবে সাবধান, তোর কিন্তু আরেকটা মেয়ে আছে, ওকে চোখে চোখে রাখবি। কেননা তিলক পিশাচগুলো অবিবাহিত মেয়েদের রক্ত পান করে শক্তিশালী হয়। এরা সরাসরি শয়তানের দাস, এছাড়া ওদের কোনো ধর্ম নেই। গ্রামে মানুষদের ভিতর একটা চাপা আতঙ্ক তৈরি হয় এই ঘটনার পর। মানুষ ভয়ে একা কোথাও যায় না। এভাবে চলে যায় দিন, কেটে যায় 6 মাস। 6 মাসের মধ্যে অন্য ধরনের কোনো সমস্যা হয়নি ওই গ্রামে। আশু সর্পার কথা মানুষ ভুলতেই শুরু করেছে। একদিন চা বাগানের কাজ শেষ করে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি বাড়িতে এসে দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। তাদের ছোট মেয়ে ঋতু সর্পা গলায় দড়ি দিয়ে ঘরের উপরের দিকে যে কাঠ রয়েছে ওই কাঠের সাথে ঝুলছে। এটা দেখে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে। আশপাশ থেকে প্রতিবেশীরা আসলে সবাই মিলে ঋতু সর্পাকে নামিয়ে নিজে শুইয়ে দেয়। দুটো মেয়েই আর পৃথিবীতে নেই, এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি। ওই রাতেই নির্মলা লামসির বাবা, যার নাম হচ্ছে লালু লামসি, তাকে খবর পাঠানো হয়। ভোর হতে হতে লালু লামসি নির্মলাদের বাড়িতে এসে পৌঁছায়। প্রতিবেশীরাও তো সেখানে ছিল। পাহাড়ি প্রতিবেশীরাও কিন্তু দূরে দূরে থাকে, আসতেও তাদের সময় লাগে, খবর পেতেও সময় লাগে। পাহাড়ি ঘর বাড়িগুলি কিন্তু অনেক দূরে দূরে হয়, দেখা যাচ্ছে যে একটা পাহাড়ে একটা বাড়ি, তো খবর পেতেও তাদের সময় লাগবে। লালু লামসি এসে তার নাতনিকে দেখে খুব কান্নাকাটি করে। উনি অবাকও হয়েছেন, মনে হচ্ছে উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন। তিনি অবশ্য তখন বিষয়টা চেপে যান। তাদের ধর্ম মেনে ওই দিনই ঋতু সর্পার সৎকার করা হয়। ঋতু সর্পা যে কাপড় পরা অবস্থায় মারা গিয়েছেন সেই কাপড়ের কিছুটা অংশ এবং যে দড়ি গলায় দিয়ে ঝুলছিলেন সেই দড়ি যত্ন সহকারে রেখে দেন তার নানা লালু লামসি। তিনি সেদিনই তার মেয়েকে ছুঁয়ে শপথ করেন তার 2 নাতনির হত্যার প্রতিশোধ তিনি নেবেন, আর তাতে যদি তাকে তার পুরনো কাজে ফিরতে হয় তাতেও তিনি ফিরবেন। তিনি এই হত্যার প্রতিশোধ চান। দুটো মেয়ে যাদের কোনো শত্রুই নাই, কি কারণে তাদেরকে মরতে হলো? ধরে নিলাম যে প্রথমে যে মারা গেছে সে ভুল করে ফেলেছিল, কিন্তু এই যে ঋতু সর্পা, সে কি করেছে? একে কেন মারা হলো? এসব রহস্য কিন্তু নানা বাঁধতে থাকে গ্রামবাসীর মনে, বিষ্ণু সর্পার মনেও, তার স্ত্রীর মনেও। 2 মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক হয়ে যান বিষ্ণু সর্পা নির্মলা লামসি। তো ঘটনাটা কিন্তু এই পর্যন্তই। প্রিয় লিসেনার্স, এই ঘটনার দ্বিতীয় অংশ সংগ্রহ করার জন্য মাশফিক ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যার কাছ থেকে উনি এই ঘটনার প্রথম অংশ পেয়েছিলেন তার সাথে উনি যোগাযোগ রাখছেন। উনি চেষ্টা করবেন যে কেন এই ঋতু সর্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কোন প্রভাবে। আর এই যে লালু লামসি, ঋতু সর্পার যিনি নানা, উনি কেন এই তান্ত্রিক বিদ্যা ছেড়ে দিয়েছিলেন? উনি কি আসলেই পরবর্তীতে প্রতিশোধ নিতে পেরেছিলেন ওই তিলক পিশাচদের উপরে? এটা কিন্তু সংগ্রহ করার চেষ্টা চলছে।
উনি অনেকটাই সংগ্রহ করে ফেলেছেন, মাশফিক ভাই আমাকে জানিয়েছেন। লিখতেও সময় লাগবে, দেখা যাচ্ছে এগুলো পুরোপুরি লিখতে গেলেও বেশ দেরি হয়ে যেতে পারে, আমাদের এপিসোডটাও প্রচারিত হতে দেরি হয়ে যেতে পারে। এই জন্য এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ময়মনসিংহের জিল্লুর রহমান ভাই। উনি এই ঘটনাটি যার কাছ থেকে পেয়েছেন তাকে উনি মামা বলে সম্বোধন করেন, তার আসল নাম হচ্ছে কামাল মিয়া। আর এই ঘটনার সাথে আরও একজন জড়িত আছে, এই কামাল মিয়ার যিনি বাবা, সিরাজ নানা। তো যেহেতু কামাল মিয়াকে উনি মামা বলে সম্বোধন করেন, তাই তার বাবাকে উনি নানা বলে সম্বোধন করবেন, এটাই স্বাভাবিক। ঘটনাটি ঘটেছিল 2000 বা 2001 সালের দিকে। তখন এই কামাল মামার বয়স 30-এর কাছাকাছি ছিল। কামাল মামা আর তার বাবা এই সিরাজ নানা দুজনে কিন্তু রিক্সা চালাতেন। এই গ্রামে কিন্তু তখনও পাকা রাস্তা হয়নি, বর্তমান সময়েও এই গ্রামের রাস্তা অধিকাংশই কাঁচা, সবুজ শ্যামল আর যান্ত্রিক কোলাহলমুক্ত ছবির মতো সুন্দর গ্রামটি। এখনো এই গ্রামে আসলে সত্যিকারের গ্রামের অনুভূতি নাকি পাওয়া যায়, এমনটাই জানিয়েছেন জিল্লুর রহমান ভাই। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি, তবে গ্রামটি ময়মনসিংহ জেলারই কোনো একটা গ্রাম। সিরাজ নানা পরিচিত ছিলেন সিরু নামে। সিরু নানার মতো সহজ সরল হাসি খুশি আর শখের মানুষ খুব কমই দেখা যায়। সিরু নানা বিশাল বড় সাইজের ঘুড়ি বানিয়ে চিকন নাইলনের দড়ি দিয়ে সেই ঘুড়ি উড়াতেন। তার এক একটা ঘুড়ি টিনের ঘরের এক একটা বেড়ার মতো বড় ছিল। প্রায় 1 সপ্তাহ সময় নিয়ে সিরু নানা ঘুড়ি বানাতেন। বাঁশের ফ্রেম আর লাল শালু কাপড় দিয়ে ঘুড়ি বানাতেন সিরু নানা। তারপর ভাতের মার অথবা বার্লি দিয়ে লাল শালু কাপড়ে প্রলেপ দিয়ে কাপড় বায়ুরোধী করা হতো, যেন বাতাস বের হয়ে না যায়। সিরু নানা ঘুড়ি উড়াতেন সন্ধ্যাবেলায়। সেই ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হতো ছোট একটা হারিকেন। রাতের আকাশে হারিকেনের আলো দেখলেই বোঝা যেত সিরু নানা ঘুড়ি উড়াচ্ছেন। ঘুড়ি আকাশে ওঠানোর পর ঘুড়ির যে সুতা, এটা গাছের দড়ির সাথে গাছের একটা জায়গার সাথে উনি বেঁধে রাখতেন। তো সকালবেলা ঘুড়ি নামিয়ে আবার কাজে যেতেন এই সিরু নানা। জিল্লুর রহমান ভাই জানিয়েছেন ওনার জীবনের যে প্রথম ঘুড়িটা, এটা কিন্তু এই সিরু নানাই বানিয়ে দিয়েছিলেন। জিল্লুর রহমান ভাই সিরু নানা আর কামাল মামা দুজনের রিক্সাতেই চলেছেন, যেহেতু ওনারা রিক্সা চালাতেন। সিরু নানা মারা গেছেন 2007 সালে। কামাল মামা এখন রিক্সা চালান না, অন্য কাজ করেন। তার ছেলে এখন বড় হয়ে গেছে, তার ছেলে চাকরি করে। কামাল মামার ছোটবেলা থেকে একটা বিশেষ শখ ছিল, সেটা হচ্ছে কুকুর পালন করা। তার পালিত কুকুর বৃদ্ধ হয়ে মারা গেলে আরেকটা কুকুরের বাচ্চা সংগ্রহ করে পোষ মানিয়ে পালতেন। তার বাড়িতে থাকার ঘর থেকে একটু দূরে উঠোনের এক প্রান্তে কুকুরের জন্য আলাদা ছোট একটা ঘর ছিল। গ্রামে হাঁস মুরগি রাখার জন্য যেমন ছোট ঘর বানানো হয়, তেমনি ছিল এই কামাল মামার কুকুরের থাকার ঘর। কামাল মামা কয়েকদিন পর পর কুকুরকে পুকুরে নামিয়ে শ্যাম্পু দিয়ে দারুণ করে গোসল করিয়ে দিতেন। কামাল মামা রিক্সা করে যাত্রী নিয়ে যেখানে যেতেন, তার কুকুর রিক্সার পেছন পেছন সেখানেই যেত। এমনও হতো কামাল মামা কুকুরের অজান্তেই রিক্সা নিয়ে পাশের ইউনিয়নের বাজারে গেছেন। সেখানে গিয়ে এলাকার কোনো যাত্রী পাওয়ার আশায় বসে আছেন, ঠিকই তার কুকুর তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। কামাল মামা তার কুকুরের চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারতেন না। কামাল মামা যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর কুকুরকে দোকান থেকে পাউরুটি বা এই জাতীয় কোনো খাবার কিনে দিতেন। কামাল মামা আর ওনার এই কুকুরের বন্ধুত্ব আশেপাশের 3 গ্রামের মানুষ, আশেপাশের সকল বাজারের মানুষজন জানতো। বিশেষ করে রিক্সার পিছনে কুকুর যাওয়ার দৃশ্য সবাই দেখতো, সবার চোখেই সেটা পড়তো। বাজারের দোকানদার এমনকি রিক্সার যাত্রীরাও ওই কুকুরকে কিছু না কিছু কিনে দিত। এই বিশেষ কারণে কামাল মামা অধিক পরিচিত ছিলেন। 2000 বা 2001-এর দিকে তার পালিত যে কুকুরটা ছিল, তার নাম ছিল জাম্বু। বেশ মোটা তাজা ছিল, তো তাই গ্রামবাসী তাকে জাম্বু নাম দিয়েছিল। জাম্বু ছিল লাল রঙের পুরুষ কুকুর। জাম্বুর মাথা ও কপালে কিছুটা সাদা রং ছিল। তখন বিটিভিতে গুলসানোবার নামে একটা সিরিয়াল হতো শুক্রবার 8টার বাংলা সংবাদের পর। খুবই জনপ্রিয় ছিল এই সিরিয়াল। গ্রামে তখন বিনোদনের মাধ্যম ছিল রেডিও ও ক্যাসেট প্লেয়ার। হাতে গোনা 2-3টি বাড়িতে টেলিভিশন ছিল। বিদ্যুৎ ছিল না, ব্যাটারি বাজার থেকে চার্জ করে এনে টিভি দেখানো হতো। কামাল মামার বাড়ি ছিল গ্রামের বাজারের সাথেই, আর বাজারে কয়েকটি দোকানে বিদ্যুৎ ছিল। রাতে শত শত মানুষ বাজারের দোকানে টিভি দেখত। কোনো এক শুক্রবার কামাল মামা রিক্সা নিয়ে বাজার থেকে ফিরছেন, তখন টিভিতে 8টার সংবাদ চলছে। সংবাদ শেষ হলে গুলসানোবার দেখা শেষ করে বাড়িতে যাবেন কামাল মামা। এদিন জাম্বু আবার কামাল মামার সাথে ছিল না। মামা রিক্সা নিয়ে বাজারে এসে দেখেন জাম্বু বাজারে তার জন্য অপেক্ষা করছে। এই সময় গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী কামাল মামাকে ডাক দেন। তার মেয়ে আর মেয়ের স্বামীকে তাদের বাড়ি দিয়ে আসতে হবে। একে তো গ্রামের মুরব্বী, তারপর কামাল মামার রেগুলার যাত্রী, কিন্তু আর না করতে পারলেন। এদিকে মন খারাপ, আজ গুলসানোবার দেখতে পারবেন না। কামাল মামা যাত্রী নিয়ে পুনরায় রিক্সা নিয়ে চলছেন। পেছনে পেছনে তার বিশ্বস্ত কুকুর জাম্বু ছুটে চলছে। যাত্রী নামিয়ে কামাল মামা বাড়িতে ফিরে আসছেন। রাত আনুমানিক 10টার বেশি হবে। রিক্সার নিচে হারিকেন জ্বলছে, অন্ধকার রাত। কামাল মামা রিক্সার সাথে সাথে সমান গতিতে জাম্বুও আসছে। জাম্বুর কষ্ট হবে বলে কামাল মামা মোটামুটি স্বাভাবিক গতিতে রিক্সা চালাচ্ছেন। কামাল মামা গ্রামের কাছাকাছি এসে গেছে। বিল পার হলেই বাজার। দূর থেকে বাজারের দোকানের বৈদ্যুতিক বাতির আলো দেখা যাচ্ছে। পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মাঝখানে বিশাল এক বিল। রাস্তাটা ঠিক বিলের মধ্য দিয়ে। বিলের মধ্যে দিয়ে এই রাস্তাটুকু প্রায় 1.5 কিলোমিটার মতো হবে। এইটুকু পথের মাঝখানে একটা ছোট কালভার্ট ছিল, একদিকের পানি অন্যদিকে যাওয়ার জন্য। কামাল মামা লক্ষ্য করলেন একটু দূরে রাস্তার যে কালভার্টটা রয়েছে, ওই রাস্তার কালভার্টে কোনো একটা প্রাণী বসে আছে। রিক্সা নিয়ে আর একটু কাছাকাছি আসার পর তার মনে হলো কালভার্টের ঠিক মাঝখানে একটা কালো রঙের কুকুর বসে আছে। তবে কুকুরটা আকারে অনেকটাই বড় আর কুচকুচে কালো।
কামাল মামা রিক্সা থেকে থেমে গেলেন, বা রিক্সা নিয়ে থেমে গেলেন ওই রাস্তার ওখানে। কামাল মামা রিক্সা চালিয়ে কুকুরের সাইড দিয়ে চলে যেতে পারতেন। তিনি চিন্তা করলেন, এত বড় কুকুর যাওয়ার সময় যদি পায়ে কামড় দেয়, আর এটা কুকুর না হয়ে অন্য প্রাণী হলে তো আরও বিপদ। তাই ওই কুকুরটা থেকে 10-12 হাত দূরে কামাল মামা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে কামাল মামার কুকুর জাম্বু রাস্তার ওই প্রাণীটাকে দেখতে পেরে অসম্ভব রকমের ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। জাম্বু রিক্সার সামনের চাকার কাছে দাঁড়ানো, আর কামাল মামা রিক্সার সিটে বসে আছেন, রিক্সা থামিয়ে সিটে বসে আছেন। এই সময় কিন্তু রিক্সায় কোনো যাত্রী ছিল না। কামাল মামা খেয়াল করেন জাম্বু ঘেউ ঘেউ করছে, আর রাগে নিজের পা দিয়ে মাটি আঁচড়াচ্ছে, আঁচড় দিচ্ছে আর কি মাটির উপরে। রাস্তার ঠিক মাঝখানে ওই কুকুর আকৃতির প্রাণীটা বসে আছে সামনের দিকে তাকিয়ে। কামাল মামা রিক্সা ও জাম্বুকে নিয়ে ওই প্রাণীটার পেছন দিকে দাঁড়ানো। এক সময় জাম্বুর ঘেউ ঘেউ শব্দে বিরক্ত হয়ে প্রাণীটা এদিকে তাকায়, তাকিয়ে মুখ হা করে ঘর ঘর শব্দ করে, সেও ভয় দেখায় জাম্বুকে। কামাল মামা ওই কুকুরটার ঘর ঘর শব্দ শুনে আর জ্বলন্ত আলোকিত চোখ দেখে অত্যন্ত ভয় পেয়ে যায়। কারণ কামাল মামা কুকুর পোষে বহু বছর ধরে। দেশি বা বিদেশি যেই জাতের কুকুর হোক না কেন, কুকুর শব্দ করবে ঘেউ ঘেউ করে। কুকুর তো বাঘের মতো এরকম ঘর ঘর শব্দ করবে না। আর এই কুকুরটার চোখ এমন কেন? মনে হচ্ছে রাগে চোখের মধ্যে জল জল হলদে আলোর আগুন জল করছে। ওই প্রাণীটা এদিকে তাকানোর পর জাম্বুর ঘেউ ঘেউ স্বর পাল্টে গেছে। কামাল মামা বুঝতে পারেন কিছু একটা এখানে হচ্ছে। জাম্বু গলা ফাটিয়ে এবার ঘেউ ঘেউ করছে আর রাগে পা মাটিতে আঁচড়াচ্ছে ঠিকই, কিন্তু জাম্বু প্রচুর ভয় পাচ্ছে ওই কুকুরের মতো প্রাণীটাকে। জাম্বু চেষ্টা করছে ঘেউ ঘেউ করে ওই প্রাণীটাকে ভয় দেখাতে। এক পর্যায়ে ওই প্রাণীটা বসা থেকে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে জাম্বুর দিকে কয়েক কদম এগিয়ে আসে। এটা যখন কামাল মামা দেখেছে, কামাল মামা ভয়ে রিক্সার পেডেল থেকে পা তুলে সিটের উপর নিয়ে আসে, বা পা দুটো গুটিয়ে নিয়ে আসে। জাম্বুও সাহস করে ওই কুকুর আকৃতির প্রাণীটার দিকে এগিয়ে যায় আর শব্দ করতে থাকে। কামাল মামা সাহায্যের জন্য চিৎকার করে কাউকে ডাক দেওয়ার সাহস পাচ্ছে না, এতে করে ওই প্রাণীটা যদি তার উপর ঝাঁপিয়ে পড়ে এই ভেবে। ওই প্রাণীটা জাম্বু মুখোমুখি হয়ে একে অপরকে শব্দ করছে পিছিয়ে যাওয়ার জন্য। জাম্বু শব্দ করছে যাতে করে ওই প্রাণীটা পিছিয়ে যায়, ওই প্রাণীটা ওরকম ঘর ঘর বাঘের মতো শব্দ করছে যাতে করে জাম্বু পিছিয়ে যায়। কিন্তু জাম্বু ভয় পেয়ে পিছিয়ে পড়া বা সরে পড়ার মতো কুকুর না। হঠাৎ জাম্বু আর ওই প্রাণীটা একে অপরকে আক্রমণ করে বসে। একসময় একে অপরকে কামড় দিয়ে ধরে গড়াগড়ি করতে থাকে, আর গড়াগড়ি করতে করতে রাস্তার নিচে ধান খেতে পড়ে যায়। ধান খেতে প্রচুর আলোড়ন হচ্ছে দুজনের মারামারিতে। এই সুযোগে কামাল মামা কিন্তু রিক্সা নিয়ে চলে যেতে পারতেন। জাম্বুর এই বিপদে কামাল মামা কিন্তু কাপুরুষতা করেননি। হঠাৎ কামাল মামার মনে পড়ে রিক্সার যাত্রী বসার সিটের নিচে তার টর্চ লাইট রাখা আছে, আর রিক্সার নিচে হারিকেনের সাথে চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার এটাও আছে। কামাল মামা টর্চ বের করে রিক্সার নিচ থেকে লোহার তৈরি পাম্পার বের করে বাম হাতে টর্চ লাইট আর ডান হাতে লোহার পাম্পার নিয়ে এগিয়ে গেলেন জাম্বুকে বাঁচাতে। কামাল মামা সামনে এগিয়ে দেখেন রাস্তার নিচে ধান খেতে জাম্বু আহত হয়ে পড়ে আছে, কিন্তু ওই প্রাণীটা আশেপাশে নাই। জাম্বুর সাথে পরাজিত হয়ে পালিয়ে গেলেও সেটা তো দেখা যাওয়ার কথা, তাই না? কারণ ধান ক্ষেত দিয়ে কোনো প্রাণী দৌড়ে গেলে ধান খেতে নড়াচড়া দেখে কিন্তু বোঝা যায়। কামাল মামা ধরে নিলেন হয়তো এখানে আশেপাশে আছে ওই প্রাণীটা, তাই দেরি না করে জাম্বুকে কোলে তোলার মতো করে ধরে তাড়াতাড়ি রিক্সার উপরে তুলে বসালেন। জাম্বুর কপাল আর মাথা রক্তাক্ত এবং পিঠ থেকে আর পা থেকে রক্ত পড়ছে। জাম্বুকে রিক্সায় যাত্রী যেখানে বসে আর কি, বা বিশেষ করে যাত্রীর পা যেখানে রাখার স্থান আর কি, ওই স্থানে তাকে বসালেন। আর চাকায় হাওয়া দেওয়ার যে পাম্পার ওটাও আবার উপরে সিটের নিচে রেখে দিলেন। কামাল মামা কোমরে লুঙ্গির সাথে পেঁচিয়ে টর্চ লাইট রেখে রিক্সায় উঠে পেডেল দেওয়া শুরু করলেন। যত দ্রুত এই জায়গা পার হতে হবে এটাই চিন্তা ওই কামাল মামার মাথায়। তখন হয় কি, ওই আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে উনি আবারও চিন্তা করছেন যে আচ্ছা ওই প্রাণীটা যদি আবার আক্রমণ করে তখন কি হবে। এটার তো একটা প্রিপারেশন রাখার দরকার। আর জাম্বু তো এখন নিজেই আহত, ও তো এখন আর হেল্প করতে পারবে না। মূলত এই কারণেই ওই টর্চটাকে উনি এমনভাবে আবার কোমরের সাথে রাখেন যাতে করে ওই টর্চটা দিয়েও আঘাত করা যায়। আত্মরক্ষার জন্য কিছু একটা রাখতে হবে। কিছুটা পথ রিক্সা নিয়ে অতিক্রম করার পর কামাল মামার মনে হলো রাস্তার নিচে ধান ক্ষেত দিয়ে কিছু একটা এগিয়ে চলছে ওনাদের সাথে সমান তালে। কামাল মামা রিক্সা নিয়ে যেদিকে আগাচ্ছে সেটাও ধান ক্ষেত দিয়ে সেদিকে এগোচ্ছে। জিনিসটা যে ওই প্রাণী ছাড়া আর কিছু না এটা কিন্তু কামাল মামা নিশ্চিত। কামাল মামা বুঝে গেলেন ওই প্রাণীটা জাম্বুর সাথে যুদ্ধ করে এখন আর সামনে আসার সাহস পাচ্ছে না। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর মনে হচ্ছে ওই প্রাণীটা নেই। কামাল মামা স্বস্তি নিয়ে রিক্সা চালাচ্ছেন বেশ দ্রুত। বাড়িতে গিয়ে জাম্বুর চিকিৎসা করতে হবে। হঠাৎ একটা বাতাসের ঘূর্ণি এসে কামাল মামা রিক্সার চারপাশে ঘুরতে লাগলো, মানে বানকুড়ালি যেটা হয় আর কি, ঘূর্ণিবায়ু। সাধারণত গ্রীষ্মকালে মাঠঘাট বা খোলা জায়গায় ঘূর্ণিঝড়ের মতো এরকম ঘূর্ণিবায়ু দেখা যায় অল্প সময়ের জন্য। বাতাসের এমন ঘূর্ণি হলে আশেপাশে শুকনো পাতা খড়কুটো বাতাসে উঠতে উঠতে কিন্তু উপর দিকে উঠে যায়। তখন বৈশাখ মাস ছিল, কারণ কিছুদিন আগে গ্রামের বাজারে বৈশাখী মেলা হয়েছে। বাতাসের ঘূর্ণির কারণে রাস্তার ধুলোয় কামাল মামার চোখ খুলে রাখা আসলে অসম্ভব হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে উনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর ধুলো কমলে আবার পেডেল দেওয়া শুরু করেন। এখন বাতাসের ঘূর্ণি থেমে গিয়ে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হলো। বাতাস কামাল মামার সামনের দিক থেকে আসছে। বাতাসে মনে হচ্ছে রিক্সা পেছন দিকে টেনে নিয়ে যাবে।
কামাল মামা রিকশায় প্রাণপণে পেডেল দিচ্ছেন সামনের দিকে যাওয়ার জন্য। জাম্বু আবার রিকশার উপরে উঠে বসা থেকে দাঁড়িয়ে ঘেউ ঘেউ শুরু করেছে। কামাল মামা টর্চ বের করে আশেপাশে দেখলেন, তার ধারণা জাম্বু হয়তো আবার ওই প্যান্টটাকে দেখে ঘেউ ঘেউ করছে। কামাল মামা কিন্তু এবার কিছুই দেখতে পেলেন না, উনি প্রাণপণে পেডেল দিয়েই চলছেন রিকশায়। কামাল মামার এটাও একটা স্পষ্ট মনে আছে যে সেদিনের ওই ঝড়ে কোনো বজ্রপাত বা মেঘের শব্দ ছিল না, এমনকি বিদ্যুৎ চমকার কোনো আলো ছিল না, শুধু প্রবল বেগে বাতাস ছিল। রাস্তায় কালভার্টে কুকুর আকৃতির প্রাণী দেখা থেকে এখন পর্যন্ত যা কিছু হচ্ছে সব স্বাভাবিক ব্যাপার। কামাল মামা একবার জন্য চিন্তা করেননি এটা প্যারানর্মাল কোনো কিছু। হ্যাঁ, মাথায় একটু এসেছিল, কিন্তু সামগ্রিক বিবেচনায় এটা ওভাবে প্যারানর্মাল কিছু ওনার মাথায় সেভাবে কাজ করেনি। কামাল মামা রিকশা নিয়ে বাজারে চলে আসেন। বাজারের সকল দোকান বন্ধ, শুধু মসজিদের সামনে একটা বৈদ্যুতিক বাতি চলছে। ঝড় অতিক্রম করে আসার পর পরিশ্রম আর ক্লান্তিতে তার মনে হচ্ছে বাড়ি পর্যন্ত মনে হয় আর যেতে পারবেন না। কামাল মামা রিকশা নিয়ে বাড়ি পৌঁছে ঘরের সামনে রিকশা রেখে স্ত্রীকে ডাক দেন দরজা খুলতে। রিকশা থেকে নেমে কামাল মামা খেয়াল করেন আজ অন্ধকার কম মনে হচ্ছে। দরজা খুলতেই উনি ঘরে ঢুকে কাপড় ও হলুদ এনে জাম্বুর ক্ষতস্থানে লাগিয়ে দেন। ততক্ষণে কামাল মামার বাবা সিরুনানা বের হয়ে তাকে বকাঝকা শুরু করেছেন। গ্রামে প্রায়ই ছেলে পেলে ভিসিআর ভাড়া করে এনে সিনেমা দেখে। আজকে এই কামাল মামা মনে হয় সারা সিনেমা দেখে এসেছে, এই জন্যই মূলত সিরুনানা বকাঝকা করছেন। কামাল মামা প্রতিমধ্যে ঘটে যাওয়া সব ঘটনা বলার পরও কিন্তু সিরুনানা বিশ্বাস করে না। কিসের ঝড়, কোনো ঝড় বাতাস তো আজকে রাতে হয়ই নেই, মিথ্যা কথা বলার জায়গা বাস না, এভাবে বলে তাকে বকাঝকা করছে। জাম্বুর এই অবস্থা দেখার পর ওই দিন বাড়িতে কেউ তার কথা বিশ্বাস করেনি। ভিসিআর দেখলে তো জাম্বুর এই অবস্থা হতো না, আর জাম্বু অন্য কুকুরের সাথে মারামারি করেও এইরকম জখম হওয়ার কথা না। তাছাড়া জাম্বুর সাথে মারামারি করে এমন জখম করবে এমন কুকুর কিন্তু আশেপাশের কয়েক গ্রামেও ছিল না। এসব তর্কাতর্কির এক পর্যায়ে মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। আজান শুনেই কামাল মামা মানসিকভাবে একটু সাহসও পান, কিন্তু পরক্ষণে আবার ভয় পান। কেননা কামাল মামার ধারণা এখন সর্বোচ্চ রাত 11টা বাজার কথা, অথচ ফজর আজান দিচ্ছে। উনি এতক্ষণ কোথায় ছিলেন বা কি করেছেন? এখন তো সর্বোচ্চ রাত 11টা বাজতে পারে, কারণ উনি ওই যে যাত্রী নামিয়ে দিয়ে ওই পথ দিয়ে আসছিলেন তখন রাত 10টার কাছাকাছি বাজে। তো এতক্ষণ ধরে তো উনি বাড়িতে আসছেন, 1 ঘন্টার উপরে সামান্য যদি হয়ে থাকে তাও তো হয়তো বড় 11:30 বাজে, কিন্তু ফজরের আজান দিচ্ছে মানে কি? এটা তো হওয়ার কথা না। এইবার কামাল মামার কথাবার্তার ব্যবহারে একটা ভয়ের ছাপ লক্ষ্য করা গেল, আর সবাই তখন এটা খেয়াল করেছেন। ভোরের আলো ফোটার পর রিকশা যে খুব একদম ধুলোবালিতে একাকার হয়ে গেছে এটাও কিন্তু উনি বুঝতে পারলেন। দিনের বেলা এটাও জানা গেল ওই দিন এলাকায় কেউ ভিসিআর আনেনি। সুতরাং কামাল মিয়া যা বলেছে, কামাল মামার সাথে যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। সবাই ভেবেছে যা হয়েছে তা ওই পর্যন্ত সীমাবদ্ধ, কারণ গ্রামে রাস্তাঘাটে বা বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু দেখে ভয় পায়, এগুলো পরবর্তী জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। এই ঘটনার রেশ যে কামাল মামার পিছু ছাড়বে না তা তো কেউ জানতো না। কামাল মামার ভেতরে একটা চাপা ভয় বাসা বেঁধেছিল। ওই রাতে বাড়ি আসতে আসতে কিভাবে সারা রাত পার হলো এই ব্যাপারটা তার মন থেকে দূর হচ্ছিলই না। একদিকে মনে চাপা ভয়, আর একদিকে জাম্বু অসুস্থ। তাই বেশ কিছুদিন কামাল মামা রিকশা না চালিয়ে এলাকায় অন্য কাজ করেন, কারণ রিকশা চালালে জাম্বু তার পিছনে পিছনে আসে। এখন জাম্বু তো এটাতে করে অভ্যস্ত হয়ে গেছে, সে অসুস্থ শরীর নিয়ে পিছু পিছু ঘুরবে, এটা দেখতেও যেমন কামাল মামার কাছে ভালো লাগবে না, আবার জাম্বুকে ছাড়া উনি রিকশা চালাবেন এটাও তার কাছে ভালো লাগছিল না। এই সমস্ত চিন্তা করেই উনি কয়েকদিন রিকশা না চালিয়ে অন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো বেশ কিছুদিন পর কামাল মামা আবার রিকশা চালানো শুরু করেন, তবে উনি সন্ধ্যার মধ্যেই বাড়িতে ফেরত আসতেন। বাড়িতে ফিরতে একটু দেরি হলেও প্যাসেঞ্জার নিয়ে আসতেন, একা একা ফিরতেন না। এরই মধ্যে ঘটে আরেকটি ঘটনা। তখন গ্রামে মাঝে মাঝে চুরির ঘটনা ঘটতো, বিশেষ করে রাতের বেলাতে আর কি। সিচকে চোরেরাই কাজ করতো, বা কিছু সিধেল চোর ছিল এরাও এই কাজ করতো, শীত মানে কেটে চুরি করতো। কামাল মামারা যেহেতু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িতে কিন্তু চোর আসার কথা না, তবে বাড়িতে রিক্সা থাকতো, তাই রিক্সা চুরি হওয়ার ব্যাপারে তারা সাবধান থাকতো। একবার অন্য গ্রামের একটা লোক, যিনি চোর হিসাবে আশেপাশের গ্রামে খুবই কুখ্যাত ছিল, চুরি করতে গিয়ে কয়েক জায়গায় ধরাও পড়েছে, উত্তম মধ্যমা খেয়েছে। একদিন মধ্যরাতে সেই চোর কামাল মামার বাড়িতে আসেন, তখন কিন্তু সাথে সাথে জাম্বু তাকে ধাওয়া করে। এক পর্যায়ে চোর জাম্বু থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয়। ততক্ষণে জাম্বুর ঘেউ ঘেউ শব্দ আর দৌড়াদৌড়ির পায়ের শব্দে কয়েকবার মানুষজন টের পেয়ে যায়, চোরকে পানিতে থাকা অবস্থায় ধরে ফেলে। তবে তার কাছে চুরি করা কোনো মালামাল পাওয়া যায়নি বিধায় তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। সেও গণপিটুনি থেকে বাঁচতে বলেছিল, আমি কামালের কাছে একটা বিশেষ দরকার এসেছিলাম, পুকুর আমাকে ধাওয়া করছে, পানিতে না নামলে জাম্বু আমাকে কামড় দিত। তবে সে যে রিক্সা চুরি করতে এসেছে গ্রামবাসী কিন্তু এটা নিষেধ, কারণ চোর হিসাবে তার তো একটা ব্যাপক কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। সে এমনি এমনি রাত বিরেতে কামাল মামার বাড়িতে আসবেন, এত ভদ্র মানুষ আবার সে না। কামাল মামাদের ঘর ছিল বাঁশের চটার বেড়া আর সন দিয়ে তৈরি একটা ছাউনি আর কি, মানে ছাদটা সন দিয়ে তৈরি ছিল। বাড়ির সামনের উঠোনের দিকে যে রুমটা, ওই রুমে থাকতো কামাল মামার মা বাবা। এক গভীর রাতে জাম্বুর ঘেউ ঘেউ শব্দে সিরুনানার ঘুম ভেঙে যায়। তখন জাম্বু অসুস্থ ছিল, তাই জাম্বু তার ছোট ঘরে থাকতো, খুব একটা বাইরে বের হতো না। রাতের বেলাও যে সবসময় ঘরে থাকতো তা না, বাইরে উঠোনে শুয়ে থাকতো, বৃষ্টি বৃষ্টি হলে ঘরের ভিতরে যেত। এমনিতে জাম্বু সারা রাত বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতো, কখনো কখনো উঠোনে শুয়ে ঘুমাতো আর কি। বাড়িতে অপরিচিত কেউ কিংবা শেয়াল জাতীয় কোনো প্রাণী এলে জাম্বু তাড়িয়ে দিত।
সিরুনানা উঠোনে কারোর উপস্থিতি অনুভব করেন। ঘেউ ঘেউ শুনে বোঝা যাচ্ছে জাম্বু তার ঘর থেকে উঠোনে বের হয়ে ঘেউ ঘেউ করছে। চোর সন্দেহ করে সিরুনা বিছানা থেকে উঠে পাশের যে চটার বেড়া একটু ফাঁকা করে বাইরের উঠোনে দেখার চেষ্টা করে। উনি দেখেন বিশাল লম্বা একটা মানুষ উঠোনে দাঁড়িয়ে আছে। মানুষটা কেমনভাবে পাটা ফাঁকা করে দাঁড়িয়ে আছে, তার দু পায়ের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা। আর সিরুনানা মানুষের কোমর অবধি দেখতে পাচ্ছে, পা থেকে কোমর পর্যন্ত যতখানি লম্বা ততটুকু দেখতে পাচ্ছে। একটা সাধারণ মানুষ তো এতটুকু লম্বা হতে পারে না। সিরুনানা কিন্তু বাইরের ওই অভাবটার কোমর পর্যন্ত দেখতে পেয়েছে। ঘর থেকে উকি দিয়ে দেখার কারণে উপরে তো চালো ছিল, যার কারণে সম্পূর্ণটা দেখতে পাইনি। ওই অভাবটা ঘটাং দাঁড়িয়ে আছে, আর জাম্বু সেটার সামনে দাঁড়িয়ে ঘেউ 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 করছে। সিরুনানা ভয় কি করবে বুঝে উঠতে পারছেন না। তিনি কামালকে ডাকতেন এবং জাম্বুকে উদ্দেশ্য করে বলে, এই জাম্বু চুপ চুপ থাক। কামাল মামা ঘুম থেকে উঠে উনিও বুঝেছেন হয়তো বা চোর বা কোনো প্রাণী এসেছে। সিরুনানা আর কামাল মামা টর্চ নিয়ে জোরে জোরে কথা বলতে বলতে বের হয়ে দেখেন জাম্বু উঠোনে দৌড়াদৌড়ি করছে আর ঘেউ ঘেউ করছে। এছাড়া আর কেউ নেই। মনে হচ্ছে জাম্বু কাউকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে, কোনো মানুষকে হয়তো বা অন্য কোনো প্রাণীকে। রাতে সিরুনানা কাউকে কিছু না বলে শুয়ে পড়েন। কামাল মামা কিন্তু কিছুই দেখেন নাই। সকাল হলে বিস্তারিত খুলে বলেন। কামাল মামার সাথে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনার মতো গত রাতের এই ঘটনার যে কেউ মিল খুঁজে পাবেন আসলে এটাও বুঝতে পারছিলেন না। তবে এই ঘটনাটা আসলে ওভাবে তেমন কেউ আমলে নেয়নি। জিন বা অশরীরী এগুলো যাই হোক, এগুলো তার কুসংস্কার নয়, এদের উপস্থিতি আছে বলেই মানুষের চোখে পড়ে, এটা তো স্বাভাবিক। আর ওনারা তো অতি সাধারণ মানুষ, কেউ জাদুটোনা বা কেউ বান মারবে বা জিন জ্বালিয়ে দেবে তাদের উপরে, এইটা তো আসলে মানে তার ধারণা ছিল। তাদের কারো ক্ষতি করে না, দিন আনে দিন খায়, কারো সাথেও নাই পাশেও নাই। আর ব্যাপারটা এমন যে পরপর আরো কয়েকদিন এমন কিছু দেখলে বা ঘটলে তারা নিশ্চিত হতো যে তারা জিন ঘটিত কোনো সমস্যায় পড়েছে। একবার দুইবার কিছু দেখে ভয় পেলেই যে এটা জিনের সমস্যা হয়ে গেছে, এটাও তো আসলে বলা মুশকিল। প্রকৃতপক্ষে তাদের একজন ওই সময় বিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া উচিত ছিল। তো যাই হোক, জাম্বু বেশ সুস্থ হয়ে ওঠে আর কামাল মামাও রিক্সা চালানো শুরু করেছেন। তবে সে কিন্তু আর রাত করে একা বাড়িতে ফেরে না। কখনো রাত হয়ে গেলে যাত্রী সহ বা দুজন রিক্সা চালক একই এলাকার গল্প করতে করতে রিক্সা চালিয়ে চালিয়ে একসাথে ফিরত। এর মধ্যে কিন্তু আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশের গ্রামের এক বাজারে এক রাতে নাটকের আয়োজন করা হয়। কামাল মামার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে সেই বাজার। কামাল মামা আর আরেকজন ওই একই এলাকার রিক্সা চালক, তার নাম হচ্ছে সুলেমান, একসাথে রাতে নাটক দেখতে চায়। তারা দুজনেই রিক্সা বাড়িতে রেখে হেঁটে গিয়েছে নাটক দেখতে। কামাল মামার সাথে ছিল জাম্বু। রাতে এক পর্যায়ে এই সুলেমান আর কামাল মামা পৃথক হয়ে যায়। তখন তার মোবাইল ছিল না যে কল করে বলবে আমি ও জায়গায় আছি, তুই এখানে আয়। তো নাটক কিন্তু তখন শেষ হয়নি, বেশ রাত হয়েছে। নাটক বলতে যে যাত্রাপালা আর কি। কামাল মামা বাড়িতে ফিরবেন, সুলেমানকে যেহেতু একটা জায়গায় বিদায় দিয়ে ফেলেছেন আর কি, এখন একা একাই হাঁটতে শুরু করেছেন। আশেপাশে কিন্তু অনেক মানুষ, কেউ আসে নাটক দেখতে, কেউ ওর বাড়িতে ফেরত যাচ্ছে। রাস্তায় কিন্তু মানুষের অভাব নেই। আর সাথে তো বিশ্বস্ত কুকুর জাম্বু আছেই। অন্ধকার রাতে কামাল মামা টর্চ নিয়ে বাড়িতে আসছেন। পথ প্রায় শেষের দিকে, নিজের এলাকায় এসে পড়েছেন। রাস্তায় তার গ্রামের শুরুর দিকে এই রাস্তার সাথে ছিল একটা আম গাছ, দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাঝারি আকৃতির ছাতার মতো গোলাকার ছিল সেই আম গাছ। এই গাছের আমের স্বাদ সমস্ত এলাকার মানুষের কাছে খুবই পরিচিত ছিল, খুব সুমিষ্ট ছিল। আর এই আমগুলো ছিল আঁশবিহীন, তাই মানুষের কাছে খুবই পছন্দের ছিল এই গাছের আম। আমের স্বাদের মতোই আরেকটি নাম ডাক ছিল এই গাছের। হরহামেশাই রাতে চলার পথে এই আম গাছের কাছে অনেকেই অনেক কিছু দেখে নাকি ভয় পেয়েছে। খ্যাতি অখ্যাতি দুটোই ছিল বলে আম গাছটি সকলের কাছে বিশেষ পরিচিত ছিল। 2026 সালেও কিন্তু এই আম গাছটি এখনো আছে। যাই হোক, তখন রাতে বাজার থেকে ফিরতে সময় তো একটু লাগেই। তখন কি করতো, যদি বেশি কারো দেরি হয়ে যেত অন্য দিকে ঘুরে যেত, তবুও রাতের বেলা এই আম গাছ এড়িয়ে চলতো। আবার এই আম গাছ থেকে একটু ডানে 2-3টা ফসলের ক্ষেত পার হলে চিকন খালের মতো একটা পানি চলাচলের রাস্তা ছিল। বর্ষাকালে এখানে বেশ মাছ পাওয়া যেত, তাই অনেকে ছিপ, জাল, বড়শি বা মাছ ধরার যা যা সরঞ্জাম আছে সেটা নিয়ে এখানে এসে মাছ ধরতো। কামাল মামার সাথে রাস্তায় আগে পিছিয়ে তো অনেকেই ছিল। বাড়ির যত কাছে আসছেন রাস্তার মানুষজন তত কমছে। একসময় উনি একা হয়ে আম গাছটির কাছাকাছি এসে পড়েন। একটু দূর থেকে টর্চের আলো উনি দেখেন সুলেমান ঠিক আম গাছের নিচে আম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কামাল মামা আম গাছের কাছে আসা মাত্র জাম্বু সুলেমানকে দেখে ভয়ঙ্কর রকমের ঘেউ ঘেউ শুরু করে দেয়। জাম্বু কিন্তু সুলেমানকে খুব ভালো করে চেনে জানে। সুলেমান জাম্বুকে আদর করে, বাজারে রুটি কিনে খাওয়ায়। জাম্বু কখনোই কিন্তু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ করেনি। সুলেমানকে দেখলেই সে লেজ নাড়তো, আদর চাইতো, মাথায় হাত দিয়ে তাকে আদর করে দিতে হতো। কিন্তু সুলেমানকে দেখে জাম্বু ঘেউ ঘেউ করছে, বিষয়টা কিন্তু স্বাভাবিক না। কামাল মামা জাম্বুকে ধমক দেয়, এই চুপ থাক, এ তো সুলেমান, চিনিস না, চুপ। জাম্বু চুপ না হয়ে উল্টো সুলেমানকে আক্রমণ করে বসে, এমন একটা অবস্থা। কামাল মামা এসে বলে, কে সুলেমান, তুই আমাকে রেখে নাও আর একদিকে চলে গিয়ে তোর বাড়ির দিকে, এখন আবার এদিকে আসিস কেন, একা একা এসে পড়ছিস? সুলেমান কোনো কথা বলে না, এক দৃষ্টিতে জাম্বুর দিকে তাকিয়ে আছে সুলেমান। এক পর্যায়ে জাম্বু আক্রমণ করে বসে সুলেমানকে। সুলেমান জাম্বুর ঘাড় ধরে এক টান দিয়ে ছুঁড়ে মারে ধান ক্ষেতের দিকে।
একটা মানুষ কখনোই অন্তত 30 কেজি ওজনের একটা কুকুরকে এত দূরে ছুঁড়ে মারতে পারবে না। কামাল মামা রেগে সুলেমানকে মার দেয় এমন একটা অবস্থা, বলে এই তুই এটা কি করলি, দেখতেছিস না আমার কুকুরটা অসুস্থ। তখন সুলেমান বলে যে কি করছি মানে, তোর কুকুর আমাকে কামড় দিতে যাচ্ছে, আমার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, আমি কিছু করবো না। ওদিকে হয়েছে কি, সুলেমান বলছে যে আমি ওইদিকে জাল পাচ্ছি, মাছ ধরা পড়ছে অনেক, আমি এই জন্য এখানে দাঁড়ায় আছি, তুই যা জাল নিয়ে আয়, আমি তোর জন্য তোর বাড়ির সামনে অপেক্ষা করবো। এই বলে সুলেমান কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে দ্রুত রাস্তা ধরে এগিয়ে চলে গেল কামাল মামাকে রেখে। কামাল মামার হাত থেকে টর্চ লাইট নিয়ে সে আরেক দিকে চলে গেল। বিষয়টা কিরকম না, এদিকে ধান ক্ষেত থেকে উঠে এসেছে জাম্বু। জাম্বু ব্যথা পেয়েছে, এবার কিন্তু ঘেউ ঘেউ করছে না, জাম্বু একদম শান্ত হয়ে গেছে। রাস্তার দুই পাশে ধান খেতে তখন হাঁটু অবধি পানি। জাম্বু ধান খেতে পড়ে তার শরীরটা তো ভিজে গেছে। কামাল মামা জাম্বুকে রাস্তায় দাঁড়াতে বলে লুঙ্গি ভাঁজ করে পানি ভর্তি ধান খেতের আইল ধরে সামনে আগাচ্ছে। কামাল মামা খালের মতো ওই পানি চলাচলের রাস্তার কাছাকাছি এসে গেছে। এমন সময় তার পেছনে মানে রাস্তার দিকে পানিতে ঝাঁপ দিয়ে পড়ার মতো একটা শব্দ শুনে কামাল মামা থেমে গেলেন। একটু আগে জাম্বুকে পানিতে ছুঁড়ে মারার সময় এরকম একটা ঝপাত শব্দ হয়েছিল। পানিতে ঝপাত করে শব্দ হওয়ার সময় জাম্বুর মানে ঘেউ ঘেউ এরকম একটা আওয়াজ অল্প সময়ের জন্য হয়েছিল। কামাল মামা মনে করছেন জাম্বু হয়তো বা পানিতে আসার জন্য ঝাঁপ দিয়েছে, তাই উনি একটু দূরে দাঁড়িয়ে জাম্বুর জন্য অপেক্ষা করছে। কামাল মামা মূলত ওই মাছের জালের কাছে যাচ্ছিলেন, যে সুলেমান যে জালের কথা বলছে আসলে কি ওখানে জাল পাচ্ছে, মাছ কি আসে নাকি, এটা একটা পরীক্ষা করার জন্য আর কি। এদিকে মিনিট খানিক হয়ে যায়, জাম্বু তো তার কাছে আসে না। এমনকি বাড়িতে হেঁটে আসলে ঝপঝপ শব্দ হওয়ার তো কথা, সে শব্দও নাই। এবার কামাল মামার মনে একটু খটকা লাগে, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কামাল মামা জালের কাছে যাবেন নাকি পিছনে জাম্বুর কাছে ফেরত যাবেন, এটা চিন্তা করছেন। উনি ভাবছেন যেহেতু কাছেই এসে গেছি, জাল আর মাছ দেখি কি অবস্থা এখানে, তারপর যাই ওইদিকে। তো 1 মিনিটের মধ্যে কামাল মামা মাছ ধরার স্থানে পৌঁছে দেখেন সুলেমান এখানে দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো জাল বা মাছ কিছুই নেই। তখন এটা দেখে কামাল মামা কিন্তু বুঝে গেছেন যে উনি বড় এক বিপদে পড়ে গেছে, আর জাম্বুর সাথেও খারাপ কিছু হয়ে গেছে। এবার তার পালা, জাম্বুকে একা করে দিয়েছে, অর্থাৎ ওরা একটা ক্ষতি করে ফেলেছে, আর তাকেও একদম একাকি করে ফেলেছে জাম্বুর থেকে আলাদা করে। প্রথমে জাম্বুকে আলাদা করেছে, মিথ্যা কথা বলে যে ওইদিকে মাছ আছে, যা মাছ নিয়ে এরকম কিছু কথাবার্তা বলছে। উনিও লোভে পড়ে এদিকে চলে আসে, সরল বিশ্বাসে তার কথা বিশ্বাস করছে। উনি বুঝতে পারছেন যে এই সুলেমান আসল সুলেমান না, এই কারণে জাম্বু সুলেমানকে দেখে ঘেউ ঘেউ শব্দ করে আক্রমণ করতে যাচ্ছিল। উনি আফসোস করছেন কেন যে আমি জাম্বুকে থামালাম, আর ওর কথায় কেন যে এখানে আসলাম। এসব ভেবে কামাল মামার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। সুলেমান রূপী ওই জিনিসটা কামাল মামাকে তাচ্ছিল্য করে এত জোরে একটা হাসি দেয়, মনে হচ্ছে কামাল মামার কানের পর্দা ফেটে যাবে। আর ওই হাসির শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও কিন্তু শুনতে পাওয়ার কথা। বাঁচতে হলে কামাল মামাকে এখান থেকে পালাতে হবে। কামাল মামা এই চিন্তা করে পেছন দিকে ঘুরে দৌড় দিবে। কামাল মামা পিছনে ঘুরে দৌড় দেওয়ার সাথে 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 কিছু একটা সাথে ধাক্কা খেয়ে উনি পানিতে পড়ে যান। কামাল মামা দৌড় দেওয়ার জন্য পিছনে ঘুরতেই মনে হলো মুহূর্তের মধ্যে সুলেমান এসে তার ঠিক পেছনেই মাত্র 6 ইঞ্চি দূরে দাঁড়িয়ে পড়েছে। সুলেমানের সাথে ধাক্কা লেগেই কামাল মামা পানিতে পড়ে যান। ওখানে হাঁটু অবধি পানি ছিল। কামাল মামা পানিতে তার সাথে কি পেরে উঠবেন, সম্ভব না। তো উনি চিন্তা করে এখান থেকে উঠে ওনাকে দাঁড়াতে হবে, কিন্তু সেই সুযোগ তার হয়নি। চোখের পলকের মধ্যে সুলেমান রূপী সেই অভাবটা কামাল মামার পাশে এসে তার এক পা বুকের উপরে রেখে পানিতে চেপে ধরেন কামাল মামাকে। কামাল মামার মনে হচ্ছে আকাশটা যেন ভেঙে পড়েছে তার বুকের উপরে, এমন প্রচন্ড চাপ উনি অনুভব করছেন। মনে হচ্ছে বিশাল একটা পাহাড় তার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। পানিতে চিত হয়ে পড়ে থাকার কারণে তার মাথা মুখ পানির উপরে ভাসিয়ে রাখা তো অসম্ভব হয়ে গেছে। কামাল মামা বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে তার মনে হলো মরার আগে বাঁচার শেষ চেষ্টা করি, আল্লাহর নাম স্মরণ করে 2 হাতে প্রাণ পরে চেষ্টা করে গায়ের সমস্ত শক্তি দিয়ে ওই অভাবটির পা বুকের উপর থেকে উনি সরাতে সক্ষম হন। পানিতে পড়ে থাকা আর তার শরীর পিচ্ছিল হয়ে যাওয়া এই দুটোর কারণে অভাবটির পা আল্লাহর রহমতে তিনি সরাতে পেরেছিলেন। অভাবটির পা সরিয়ে কামাল মামা দাঁড়ানোর সুযোগ পাননি, শুধু উঠে বসেছেন। এই অবস্থায় অভাবটি কামাল মামাকে ফুটবলের মতো মেরেছেন সজোরে এক লাথি। কামাল মামা ধান ক্ষেত থেকে ছিটকে পড়ে খালের মতো পানি চলাচলের সেই রাস্তায় পড়েছেন। এখান দিয়ে সমগ্র ধান ক্ষেতের যে মাঠ, এই মাঠের পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বুক অবধি পানি ছিল ওখানে। কামাল মামা খাড়া পার বেয়ে উপরে ওঠার চেষ্টা না করে সাঁতার বা হামাগুড়ি দিয়ে, অর্থাৎ যেভাবে পেরেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে এর হাত থেকে একটা নিরাপদ জায়গায় যেতে হবে এই চিন্তা করে। পার যেহেতু খাড়া আর পিচ্ছিল, তাই সে পার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। আর এই চেষ্টাটা করতে উনি সময় নষ্ট করতে চাচ্ছিলেন না। আগে একটু দূরে নিরাপদ জায়গায় যাই, তারপর উঠি, এরকম একটা চিন্তা করেছেন আর কি। মানে উনি যেভাবে পারছেন আর কি, তখন মাথায় যেটা আসছে সেই অনুযায়ী উনি আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে আগাচ্ছেন। আবার মুহূর্তের মধ্যে সুলেমান রূপী সেই অবয়বে কামাল মামাকে হাত দিয়ে পানি থেকে তুলে আবার দূরে ছুঁড়ে মারে। এবার কিন্তু সুলেমান রূপী সেই অবয়ব লম্বায় অন্তত 20 ফিট বা তারও বেশি হয়ে গেছে। সে পানিতে যাওয়ার সেই জলাশয়ে না নেমেই কামাল মামাকে হাত দিয়ে ধরে একদম উপর দিকে তুলে ফেলেছে, তারপর তাকে ছুঁড়ে মেরেছে।
এইভাবে কামাল মামার সাথে ওই অবয়বটির এই ধরনের ধস্তাধস্তি চলছে। কামাল মামা কতক্ষণ এভাবে অবয়বটির সাথে আসলে পেরে উঠবেন। আর উনি একটা সময় নিজের সেন্সার ধরে রাখতে পারেননি। ঠিক ওই সময় গ্রামের কয়েকজন মানুষ রাস্তা দিয়ে বাড়িতে ফেরত আসছে। তারা আম গাছের নিচে আসার পর ধান ক্ষেতের ভিতরে জলাশয়ের দিক থেকে পানিতে ঝাপটাঝাপটি আর ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। শব্দ শুনে সবাই বুঝতে পেরেছে এই আম গাছ তো এইখানে আশেপাশে যেহেতু ধস্তাধস্তি শব্দ হচ্ছে, নিশ্চয়ই এখানে খারাপ কিছু হচ্ছে। সবাই একসাথে ওই খেতে নেমে জলাশয়ের কাছে যাওয়ার পর তারা কামাল মামাকে একটা জায়গায় চিত হয়ে পানিতে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। কামাল মামা যদি অচেতন হয়ে পানিতে উপর হয়ে থাকতেন তাহলে নিশ্চিত উনি শ্বাসরোধ হয়ে মারা যেতেন। কামাল মামাকে বাড়িতে নেওয়া হয়। সকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। পরদিন সকালে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছুদিন হসপিটালে থাকার পর কামাল মামাকে বাড়িতে আনা হয়। উনি প্রায় দীর্ঘ 3 মাস অসুস্থ ছিলেন। কামাল মামার বাম পায়ের হাঁটুর জয়েন্ট সরে গিয়েছিল। হসপিটাল থেকে চিকিৎসায় ঠিক হওয়ার পরও আগের মতো জয়েন্ট ঠিক হয়নি। হাঁটুর জয়েন্ট পরবর্তী জীবনে ভারী কাজ করতে গিয়ে আরও 2 বার সরে গিয়েছিল। ভারী কাজ করতে গিয়ে একটু এদিক ওদিক হলেই হাঁটুর জয়েন্ট কিন্তু সরে যায়, একটু ব্যালেন্স যদি একটু এদিক ওদিক হয়ে যায়। হাঁটুর এই সমস্যার জন্য উন্নত চিকিৎসা যে উনি করবেন সেই সামর্থ্য ছিল না। এরপর থেকে কামাল মামা আর রিক্সা চালাতে পারেননি। বেশ অনেক বছর অন্য কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। এখন তার ছেলে বড় হয়ে চাকরি করেন, সংসারে হাল ধরেছেন। কামাল মামা বেকার বসে থাকেন না, তার সাধ্য অনুযায়ী উনি কাজ করেন। সেদিন রাতের ঘটনার পরদিন কামাল মামার প্রিয় কুকুর জাম্বুকে পাওয়া গিয়েছিল। সেই প্রথম দিন রিক্সা করে নিয়ে আসার সময় রাতে যে কালভার্টের উপর কুকুর আকৃতির প্রাণীটা দেখা গিয়েছিল আর কি, সেই কালভার্টের উপর জাম্বুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। কামাল মামা রাতে নাটক দেখে আসার সময় যে জায়গায় ওই অবয়বের আক্রমণের শিকার হয়েছিলেন সেখান থেকে ওই কালভার্টের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সেই রাতে জাম্বুর সাথে কি ঘটেছিল তা অজানাই রয়ে গেল। ওই অবয়বটির জাম্বুর প্রতি রাগ ও আক্রোশ ছিল বলেই জাম্বুকেও সে মেরে ফেলেছিল। মূল টার্গেট ছিল কামাল মামা নাকি জাম্বু, এই রহস্য আজও রহস্যই হয়ে আছে। ধারণা করা হয় কামাল মামা রাতে চলার পথে ওই অবয়বটির সামনে পড়ে যান, কিন্তু কামাল মামাকে প্রথমে সে ভয় দেখায়নি, এমনকি ক্ষতি করার চেষ্টা পর্যন্ত করেনি। জাম্বু সেটাকে বিপদ ভেবে আগে আক্রমণ করেছিল, তাই জাম্বু ও কামাল মামার সাথে তার শত্রুতার সৃষ্টি হয়েছিল আর কি। বিলের মধ্যে এই রাস্তার কালভার্টের স্থানে নাকি পাকিস্তান আমলে শ্মশান ছিল। গ্রামের ওই দিকটায় একটা হিন্দু পল্লী ছিল বা হিন্দু গ্রাম ছিল। স্বাধীনতার পর শ্মশান এখান থেকে এমনিতেই সরে যায় আর কি, সময়ের কারণে বা আশেপাশের পারিপার্শ্বিকতার কারণে। কারণ বর্ষাকালে কেউ মারা গেলে বিলের এখানে পানির কারণে দাহ করতে খুব সমস্যা হতো। আর এই কালভার্টে বাস করে এক শক্তিশালী পানির দেহ বা জিন। এর আগেও এটা অনেকের চোখে পড়েছে। কেউ দেখে পাশ ফিরে চলে আসলে বা কোনো চিৎকার চেঁচামেচি না করলে বা বিরক্ত না করলে এ নাকি কারো ক্ষতি করে না। বেশ কয়েকজন তান্ত্রিক এটাকে বশ করতে চেয়েছে কিন্তু পারেনি। তান্ত্রিক এটাকে আহ্বান করলে সে আসে কিন্তু বশ হয় না। এই ঘটনার পর কিন্তু কোনো ওঝা ফকির বা তান্ত্রিকের আশ্রয় নেননি কামাল মামার পরিবারের কেউ। তারা ভেবেছেন এতে যদি ওই অবয়বের সাথে কামাল মামার বা তার পরিবারের সবার মধ্যে একটা চিরস্থায়ী শত্রুতা বেঁধে যায়। তবে সিরুনারা কোথা থেকে যেন একটা তাবিজ এনে দিয়েছেন কামাল মামাকে শরীর বন্ধ রাখার জন্য। কামাল মামা নাকি অনেক বছর সেই তাবিজ কোমরে বেঁধে রেখেছেন। এখন আর কোনো তাবিজ রাখেন না কামাল মামা। সেই রাতে আল্লাহর রহমতে যদি জাম্বু না থাকতো কামাল মামার সাথে আরো খারাপ কিছু হতে পারতো। জাম্বুকে মারতে তার কিছুটা সময় লেগেছিল, তা না হলে নাটক দেখে ওই মানুষগুলো ফিরে আসার আগেই ওই অবয়বটি কামাল মামাকে হয়তোবা মেরেই ফেলতো। এভাবে একটা কুকুর তার জীবন দিয়ে তার মনিবকে রক্ষা করেছে। জাম্বুর ঘটনা বলতে গিয়ে কামাল মামা কিন্তু কান্না করে দিয়েছিল। তবে জাম্বুর মৃত্যুর পর জাম্বুর রিপ্লেসমেন্ট আনার জন্য উনি কখনোই আর অন্য কোনো কুকুর পোষেননি। এখন উনি কোনো কুকুর পোষেন না, ওই জাম্বুর স্মৃতি নিয়েই আছেন। জাম্বুর আগে উনি অনেক কুকুর পেলেছেন, সেগুলো বৃদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু জাম্বুর স্থলাভিষিক্ত উনি কাউকে আর আনেননি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে প্রভু ভক্তি, এটা কিন্তু কুকুর একটা বিশেষ গুণ। তারপরও কুকুর কেন শ্রেষ্ঠ হতে পারেনি এর পিছনে অন্য একটা কারণ হচ্ছে হিংসা। আমরা দেখি এক কুকুর আর কুকুরকে দেখলে কিন্তু ঘেউ ঘেউ করে। কুকুরের মধ্যে হিংসা জিনিসটা মারাত্মক, যার কারণে তাদের মধ্যে প্রবল প্রভুভক্তি থাকলেও এই হিংসার কারণে তারা কিন্তু একে অন্যের সাথে লড়াই করতে থাকে। আর এই সমস্যাটা কিন্তু আমরা আমাদের মানুষের মধ্যেও কিন্তু দেখি। একে অপরকে হিংসা করি, একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কর্মক্ষেত্রেই হোক আর যেখানেই হোক, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হোক এটাও আমরা চাই না। এটা কিন্তু শুধু মানুষের মধ্যে রয়েছে বিষয়টা এরকম না, এটা প্রাণীর মধ্যেও রয়েছে। আমরা বিভিন্ন সময় এটা দেখতে পাই যে এক এলাকায় আমাদের যদি আধিপত্য থাকে সেখানে আর কারো উপস্থিতি আমরা সহ্য করতে পারি না। এটা পশুদের মধ্যেও রয়েছে। তো পশুদের মধ্যেও যা রয়েছে আমাদের মধ্যেও তা রয়েছে, তাহলে আমাদের সাথে আর ওদের সাথে পার্থক্য থাকলো কোথায়? প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু ঘটনা এখানে শেষ